সার্কুলার মোশন স্টার্ট করব। তো যারা যারা জয়েন করতে চাস জয়েন করে নিস। আমরা পাক্কা 11:20 শুরু করব, 5 মিনিট ওয়েট করব। অনেকে বলেছিল এই সার্কুলার মোশনের জন্য। আফটার দ্যাট উই উইল স্টার্ট। Okay, so let's begin. তো আমরা প্রথমে বৃত্তীয় গতির পুরো থিওরিটা যতটা করা যায় করব রিভিশন, অ্যান্ড দেন আমরা এই প্রবলেম সেটে চলে যাব। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমরা যেটা বললাম যে আমরা প্রথমে সার্কুলার মোশনের থিওরি একটু পড়ব, যতটা আমাদের প্রবলেম সলভ করার জন্য একবার রিভিশন করার দরকার পড়ে, অ্যান্ড দেন আফটার দ্যাট আমরা প্রবলেম সলভ করব। সো ফার্স্ট থিওরি, সার্কুলার মোশন, বৃত্তীয় গতি, সার্কুলার মোশন।
একটি কণা যখন বৃত্তাকার পথে আবর্তন করে করলো তার গতিপথকে আমরা যখন অ্যানালাইজ করি তখন কোন সিস্টেম ফ্রেম অফ রেফারেন্সে বা সরি কোন কোঅর্ডিনেট সিস্টেমে করা হয় না তার গতিটাকে আমরা অ্যানালাইজ করি কোথায় না পোলার কোঅর্ডিনেটে পোলার কোঅর্ডিনেটে পোলার কোঅর্ডিনেট মানে কি না সেখানে আমরা কোঅর্ডিনেট গুলোকে আর থিটা দিয়ে প্লেস করি ওকে সো সাপোজ একটা পার্টিকেল এক্স ওয়াই তলের উপরে বৃত্তাকার পথে ঘুরছে ধরো বৃত্তাকার পথে ঘুরছে এবারে তাহলে এই কণাটা কোনো একটা মোমেন্টে ধরো এরকম একটা জায়গায় রয়েছে যেটা একটু বড় করে নেওয়া যায় নাহলে প্রবলেম হবে ধরো এটা হচ্ছে আমার সেন্টার এবারে কণাটা কোনো একটা মোমেন্টে ধরো এই জায়গায় রয়েছে তাহলে এই কণাটার অবস্থানকে আমরা এক্স ওয়াই তলে কি দিয়ে প্লেস করতে পারি না এক্স কমা ওয়াই আর যদি আমরা অরিজিনের সঙ্গে জিনিসটাকে যোগ করে দিই পয়েন্টটাকে তাহলে এইটা যেটা পাওয়া যায় সেটাকে আমরা কি বলি না এটাকে বলা হয় পজিশন ভেক্টর অফ দ্য পার্টিকেল আর ভেক্টর এবার এই যে আর ভেক্টরটাকে আমরা পেলাম যে আর ভেক্টরটাকে পাওয়া গেল এটাকে আমরা কি লিখতে পারি এটাকে লিখতে পারি আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ এবার আমি এখানে এটাকে কানেক্ট করলাম তাহলে এই পয়েন্টটা যদি এক্স কমা ওয়াই হয় তাহলে দিস ইজ আমার এক্স দিস ইজ ওয়াই ওকে সো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে এবার এক্স ইকুয়াল টু যদি আমরা পোলার কোঅর্ডিনেটে চলে যাই তাহলে এক্স ইকুয়াল টু কি লেখা যাবে না ফার্স্ট অফ অল পোলার কোঅর্ডিনেটে আমরা এক্স ওয়াই কে আর থিটা দিয়ে রিপ্লেস করি এটা যদি আমার আর ভেক্টর হয় তাহলে আর এর ডিরেকশনে যে ইউনিট ভেক্টর আর এর ডিরেকশনে যে ইউনিট ভেক্টর সেটাকে আমরা লিখি আর ক্যাপ দিয়ে আর এই স্পর্শক বরাবর যদি আমরা একটা একক ভেক্টর নিই সেটাকে আমরা লিখি কি দিয়ে না টি ক্যাপ দিয়ে টি মানে কি টি ইজ ট্যানজেন্ট যেহেতু স্পর্শক বরাবর একক ভেক্টর দ্যাটস ওয়াই এটাকে আমরা টি ক্যাপ দিয়ে রিপ্লেস করি এবারে যখন আমরা এটাকে পোলার কোঅর্ডিনেটে নিয়ে চলে যাব তখন এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি কি না থিটা বা অ্যাঙ্গুলার কোঅর্ডিনেট আর এই যে পয়েন্টটা এক্স ওয়াই ছিল এর কোঅর্ডিনেট লেখা হয় যে সেন্টার থেকে ডিস্টেন্স আর and the angular coordinate is theta যদি এইটা আমার r ভেক্টর হয় তাহলে x ইকুয়াল টু কি লেখা যাবে না ইটস r cos থিটা কেন কারণ এটা এই যে লেন্থটা এর যে দৈর্ঘ্য r ভেক্টরের সেটাকে আমরা ভেক্টরটার মান বা শুধু r বলে ভাবতে পারি তাহলে এদিকটা হয়ে যাবে r cos থিটা এদিকটা হয়ে যাবে r sin থিটা so r vector can be written as r cos theta I cap প্লাস আর সাইন থিটা জে ক্যাপ এখানে এই যে আর ভেক্টরের ফরম্যাটটাকে লেখা হয়েছে আর cos থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ এই যে ফরম্যাটটাকে লেখা হয়েছে যদি আমরা আর এক ধাপ এগিয়ে যাই তাহলে এখান থেকে কি পাবো না এখান থেকে আমরা পাবো যে আর ভেক্টর বাই আর ইজ ইকুয়াল টু cos থিটা I cap plus sin theta j cap
কি করা হয়েছে না r দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। এন্ড r ভেক্টর বাই r কি না ইটস r cap, so r cap is equal to cos theta I cap plus sin theta j cap. It's a very important result. R cap is equal to cos theta I cap plus sin theta j cap. Okay, now আমরা নেক্সট স্লাইডে যাই। এবারে দুটো অ্যাক্সিস টানা হলো। এবারে যখন আমার পার্টিকেল এখানে, তখন এদিকে আমি বলছি r ক্যাপ আর এদিকে আমি বলছি থিটা ক্যাপ, সরি t ক্যাপ, ট্যানজেনশিয়াল ইউনিট ভেক্টর। দিস ইজ x অ্যাক্সিস, দিস ইজ y অ্যাক্সিস। যদি তাই হয় তাহলে z অ্যাক্সিস কোথায় থাকবে? এই x এর উপরও পারপেন্ডিকুলার, y এর উপরও পারপেন্ডিকুলার। সো দিস ইজ the z axis, this is the z axis. ওকে, এইবারে আমরা এইটাকে বলেছিলাম r ভেক্টর, পজিশন ভেক্টর, দিস ইজ r ভেক্টর, আর এই অ্যাঙ্গেলটাকে আমরা বলেছি থিটা। আর r ভেক্টরের মানটা কত, দৈর্ঘ্যটা কত না ইটস r। এবার থিটা is a vector quantity when it's small. যদি কোণটা খুব ছোট হয় তখন সেই কোণটাকে আমরা ভেক্টর কোয়ান্টিটি হিসেবে ধরি, বড় হলে সেটা করা যায় না। কেন? রিজনটা ইম্পর্টেন্ট, যে থিটা বড় হলে সেটি ভেক্টর যোগের কমিউটেটিভ প্রপার্টি মেনে চলে না। কমিউটেটিভ প্রপার্টিটা কি না a ভেক্টর প্লাস b ভেক্টর ইজ ইকুয়াল টু, যদি b ভেক্টর প্লাস a ভেক্টর হয় সেটাকে কমিউটেটিভ প্রপার্টি বলে। এবং ভেক্টর হতে গেলে এটা এমন একটা নিয়ম যেটা মেনে চলতেই হয়, এটাকে মানে বাংলায় বিনিময় নিয়ম বা এরকম কিছু একটা বলে। ওকে, সো a প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ মেনে চলে না তখন, যদি থিটা বড় হয়। বাট থিটা যদি ছোট হয় তখন এই নিয়মটা মেনে চলে। এই পিকুইলিয়ার প্রপার্টিটার জন্য আমরা বলি যে যদি থিটা খুব ছোট হয় তখন থিটাটা ভেক্টর, বাট ইফ থিটা ইজ নট ভেরি স্মল তখন কিন্তু থিটাকে আমরা ভেক্টর হিসেবে কনসিডার করতে পারবো না। ওকে, এবার থিটার ডিরেকশন কোন দিকে হয়? থিটা ইজ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য অ্যাক্সিস অফ সার্কুলার মোশন। ডিরেকশন কোন দিকে? ডিরেকশন ইজ অলওয়েজ অ্যালং দ্য অ্যাক্সিস, অক্ষ অফ সার্কুলার মোশন। এবার একটা কোশ্চেন আসতে পারে যে আমি সার্কুলার মোশন করতে গিয়ে কিভাবে বুঝবো যে কোনটা ওই কণাটার বৃত্তীয় গতির অক্ষ হবে? যদি ধর এই যে মোশনটা রয়েছে এখানে, যদি পার্টিকেলটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, মানে এইভাবে যদি ঘোরে, যেটা এখানে ঘুরছে বলে আমরা ধরেছি, ঠিক আছে, তখন এই ডিরেকশনটাও আমরা বার করি ইউজিং রাইট হ্যান্ড থাম্ব রুল, দক্ষিণ মুষ্টি নিয়ম। এই চারটে আঙুলকে আমরা পার্টিকেল যেদিকে ঘুরছে সেদিকে বেন্ড করব, বাঁকাবো। যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তাহলে এই বাঁকাবো। তাহলে যদি এরকম ভাবে বাঁকাই তাহলে বুড়ো আঙুল কোন দিকে আসছে না বুড়ো আঙুল আসছে আমার দিকে। অর্থাৎ তোরা যদি এখানে পড়ার সময় ফোনের স্ক্রিনে ট্রাই করিস ব্যাপারটা, দেখবি বুড়ো আঙুলটা ফোনের স্ক্রিন থেকে বাইরের দিকে রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে এই যে পার্টিকেলটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে
তার জন্য পার্টিকেলটার অক্ষ সেটা হবে পজিটিভ জেড অ্যাক্সিস, পজিটিভ জেড অ্যাক্সিস। তাহলে অক্ষ বরাবর হওয়া মানে কি না, এখানে এই যে থিটাটা রয়েছে, কোণটা রয়েছে, কৌণিক সরণটা রয়েছে, সেটা অ্যালং দ্য জেড অ্যাক্সিস অর্থাৎ জেড অক্ষের দিকে হবে, কোণ থেকে বাইরে বেরোবে। ঠিক একই রকম ভাবে যদি রোটেশনটা ক্লকওয়াইজ হয়ে যেত, আমরা একটুখানি কনসিডার করছি যে পার্টিকেলটা ধরো এই দিকে ঘুরছে, তাহলে তখন বুড়ো আঙুলটা, চারটে আঙুল কিরকম ভাবে বাঁকাতাম, এই এই বাঁকতো এই, তাহলে বুড়ো আঙুল তখন কোন দিকে চলে যাচ্ছে, ভেতরের দিকে, মানে ফোনের স্ক্রিনের ভেতরের দিকে। তখন থিটা কোন দিকে হতো না, জেড অ্যাক্সিস বরাবরই থাকতো, বাট সেটা নেগেটিভ জেড অ্যাক্সিসের দিকে হয়ে যেত। অর্থাৎ এক্ষেত্রে থিটার ডিরেকশন ইজ অলওয়েজ টুয়ার্ডস দ্য অ্যাক্সিস, অক্ষ বরাবর। সেটা পজিটিভ দিকে হতে পারে, নেগেটিভ দিকে হতে পারে, কোন দিকে হবে সেটা বুঝবো কি করে না, সেটা বোঝার উপায় হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল বা দক্ষিণ মুষ্টি নিয়ম। ডান। এবারে নেক্সট স্লাইডে যাওয়া যাক। তাহলে আমরা যেটা পেলাম এখন অবধি যে থিটা ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, তার ডিরেকশন কোন দিকে না, জেড অ্যাক্সিস বরাবর বেরোলো এখানে। তাহলে জেড অ্যাক্সিস বরাবর যদি বেরোয় তাহলে আমরা লিখতে পারি অভিমুখ কোন দিকে না, কে ক্যাপ বরাবর। সো থিটা ভেক্টর ক্যান বি রিটেন অ্যাজ থিটা কে ক্যাপ, থিটা ভেক্টর ক্যান বি রিটেন অ্যাজ থিটা কে ক্যাপ। ওকে, তাহলে থিটা ভেক্টর হয়ে গেল থিটা কে ক্যাপ। দেয়ারফর সরি, তাহলে আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি r cap is equal to cos theta I cap plus sin theta j cap। থিটা ক্যাপ কি পেলাম, থিটার ডিরেকশন কোন দিকে না, অ্যালং কে জেড অ্যাক্সিস বরাবর, সো ইটস কে ক্যাপ। ওকে, এবারে তাহলে যদি আমরা r ক্যাপ ডট থিটা ক্যাপ করি তাহলে কত আসবে, 0 আসবে। কেন, কারণ দেখো ডট করলে কি হবে, এখানে কে নেই আর থিটা ক্যাপ হচ্ছে কে ক্যাপ, তাহলে ডট করলে কি আসবে। আর এমনিও করার সময় আমরা কি দেখলাম, আর ছিল, আমরা কি দেখেছি না, আর ছিল কোথায় না আমার ল্যাপটপের স্ক্রিন বা তোদের ফোনের স্ক্রিনের উপরে, থিটা কোন দিকে যাচ্ছে না ফোনের তল থেকে বাইরে বেরোচ্ছে। সো দুজনের মধ্যে কোন কত, 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি যদি হয় ডট প্রোডাক্ট ইজ 0, ডট প্রোডাক্ট ইজ 0। সিমিলারলি দেখ পি ক্যাপ, তার সঙ্গে যদি আমরা আর ক্যাপের বা থিটা ক্যাপের ডট প্রোডাক্ট করি সেটা কত আসবে, 0 আসবে। সো ইটস theta cap dot k cap and r cap dot, oh theta cap dot k cap na, theta cap t cap, theta cap dot t cap, it will be 0, it will be 0। so r cap dot t cap 0 হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে আমাদের এখন অবধি পুরো গল্প, এখন অবধি আমরা যা যা করেছি সেটা ইটস ইম্পর্টেন্ট। ওকে, এইবারে দেখো আর ক্যাপ এরকম একটা ডিরেকশন, আমরা এক কাজ করি, আমরা একদম আচ্ছা এই স্লাইডটা এখন ওকে, এই আর ক্যাপ এদিকে, ঠিক আছে, টি ক্যাপ এদিকে, আর কে ক্যাপ বা থিটা ক্যাপ কোন দিকে, ওপরের দিকে, বাইরে বেরোচ্ছে, ফোনের স্ক্রিন থেকে বাইরে আসছে। তাহলে মনে মনে দেখো যদি আমরা আর ক্যাপের সঙ্গে টি ক্যাপ ক্রস করি, আর ক্যাপের সঙ্গে টি ক্যাপ তলায় লিখছে, আর ক্যাপের সঙ্গে টি ক্যাপ ক্রস করি, সো আর এর সঙ্গে টি যখন ক্রস করব তাহলে আর আর টি যেখানে রয়েছে সেই বিন্দুটায়, সেই ছেদ বিন্দুটায় একটা স্ক্রু বসিয়ে আর ক্যাপ ক্রস টি ক্যাপ, তাহলে আর থেকে টি এর দিকে ঘোরাও, মনে মনে যে আর থেকে টি এর দিকে ঘোরাচ্ছি, এই এই এই, তাহলে কোথায় কোন দিকে যাচ্ছে, ওপর দিকে উঠে আসছে, ফোনের স্ক্রিন থেকে ওপরের দিকে উঠে আসছে। তাহলে আর ক্যাপ ডট টি ক্যাপ, আর ক্যাপ ক্রস টি ক্যাপ করলে কত আসা উচিত না, সেটা আসছে কে ক্যাপ।
বা থিটা ক্যাপ, থিটার ডিরেকশন। সো আর ক্যাপ ক্রস টি ক্যাপ সেটা করলে আসছে থিটা ক্যাপ বা কে ক্যাপ। সিমিলারলি যদি তোমরা থিটা ক্যাপ ক্রস আর ক্যাপ করো, থিটা ক্যাপ ক্রস আর ক্যাপ করো, থিটা ক্যাপ ক্রস আর ক্যাপ করো, তখন দেখবে সেটা আসবে টি ক্যাপ। হয়েছে? তাহলে দ্য থিং ইজ, আমরা আরো দুটো এখান থেকে, এটা ওই হাত পা বাঁকি একটুখানি কষ্ট করে বার করতে হবে। এই থিটা ক্যাপ ক্রস টি ক্যাপ, দরকার হয় পজ করে ট্রাই করতে পারো। থিটা ক্যাপ ক্রস আর ক্যাপ, সরি, থিটা ক্যাপ ক্রস আর ক্যাপ ইজ ইকুয়াল টু টি ক্যাপ। আর একটা কি বেরোলো? আর বেরোলো আর ক্রস টি ইকুয়াল টু থিটা। তাহলে আর ক্যাপ ক্রস টি ক্যাপ ইজ ইকুয়াল টু থিটা ক্যাপ। ওকে, সো আমরা ব্যাপারটা কিরকম ভাবে ভাবতে পারি, এক্স ওয়াই জেড এর মতোই, যে থিটা ক্যাপ আর ক্যাপ টি ক্যাপ। তাহলে থিটার সঙ্গে যখন আর এর ক্রস করব তখন টি ক্যাপ, যখন আর এর সঙ্গে টি ক্রস করব তখন থিটা ক্যাপ, আর যখন টি ক্যাপের সঙ্গে থিটা ক্রস করব তখন আর ক্যাপ। আর যদি এই ডিরেকশন গুলো ক্লকওয়াইজ না হয়ে অ্যান্টি ক্লকওয়াইজ হতে আরম্ভ করে তখন কিন্তু এটা মাইনাস সাইন আসবে। ওকে, এই যে ছোট ছোট জিনিসপত্রগুলো আমরা তৈরি করছি, এগুলো না করলেও হতো, কিন্তু এগুলো করা এই কারণে, কারণ এই চ্যাপ্টারের প্রবলেম সলভ করতে গেলে এই আইডিয়াগুলো থাকাটা খুব দরকারি। তো অনেকের এই আইডিয়াগুলো থাকে, তারা এই জিনিসপত্রগুলো স্কিপ করে যাবে। কিন্তু যদি কারোর এই জিনিসপত্রগুলো অলরেডি আমরা ভুলে গিয়ে থাকি বা ঠিকঠাক করে আরেকবার হলে ভালো হয়, তাদের জন্য এই পার্টটা এতটাই ইম্পর্টেন্ট যে এই পার্টটা যদি তোরা না করতে পারিস তাহলে কিন্তু এই চ্যাপ্টারের অঙ্ক আটকাবে, লিখে দিতে পারি। The whole concept lies in this part. আরো খানিকটা পার্ট রয়েছে এরপর। ওকে, সো দিস ইজ দ্য বেসিক আইডিয়া অফ পোলার কোঅর্ডিনেট, যে আমরা কিভাবে পোলার কোঅর্ডিনেটে এই কার্টেসিয়ান কোঅর্ডিনেটটাকে রিপ্লেস করব, বা কিভাবে পোলার কোঅর্ডিনেটে একটা সার্কুলার মোশনকে অ্যানালাইজ করব। ওকে, সো নেক্সট পেজ 2। ওকে, এবারে এটা তো গেল। তাহলে যদি আমরা ভেলোসিটিতে যাই, হোয়াট ইজ ভেলোসিটি? না, ভেলোসিটি হচ্ছে dr dt, dr dt। আচ্ছা, এখানে আরো একটা জিনিস আমরা অ্যাড করে নিই, সেটা হচ্ছে এই যে আর ক্যাপ লেখা হয়েছে, থিটা ক্যাপ লেখা হয়েছে, এখানে টি ক্যাপটাও আমরা লিখে নিই। না, টি ক্যাপ, this becomes dr cap d theta। আর ক্যাপের যদি আমরা থিটা রেসপেক্টে ডেরিভেটিভ করে দিই তখন আমরা টি ক্যাপ পেয়ে যাব। সো dr cap d theta, তাহলে দেখ ডেরিভেটিভ করলে কি আসবে? না, cos theta i cap, so it's minus sin theta j cap, sorry I cap, plus sin theta derivative, so it's cos theta j cap, cos theta j cap। নেক্সট, তাহলে v is equal to dr dt, d dt, r vector, r can be written as r cap, r can be written as r cap। now it's dr dt, পাশে চুপ করে r cap বসে থাকবে, and then r dr cap dt। what is dr dt? what is dr dt? সার্কুলার মোশনের বেলায় যখন একটা পার্টিকেল সার্কুলার পাথে ঘুরছে তখন তার এই যে আর ভেক্টরের ম্যাগনিটিউডটা, মানটা, দিস আর ইজ কনস্ট্যান্ট। আর এর ডিরেকশন চেঞ্জ হচ্ছে, আর ক্যাপ ইজ নট কনস্ট্যান্ট, আর ক্যাপ চেঞ্জ হচ্ছে, বাট দ্য ম্যাগনিটিউড অফ আর ইজ কনস্ট্যান্ট। ব্যাসার্ধ, একটা কণা যদি বৃত্তাকার পথে ঘোরে তার ব্যাসার্ধটা কনস্ট্যান্ট হয়, সো এটা ব্যাসার্ধ, সো ইটস কনস্ট্যান্ট। তো এটাকে আমরা এখানে অ্যাড করে নিতে পারি যে আর ভেক্টর, r is constant, r is constant, but r vector is not, r vector is not, r টা constant but vector টা না। so next point, so dr dt,
if r is constant, so dr dt is 0 because constant এর ডেরিভেটিভ কি হয় না 0 হয়। Second part, it's r, dr cap dt can be written as dr cap d theta and d theta dt. So it's r d theta dt means omega, and আমরা dr cap d theta is equal to কি বলেছি না it's t cap, এটা বার করা যায় but it's not needed now, it's t cap, dr cap d theta is t cap, so v vector is r omega t cap, v vector is r omega t cap। এখান থেকে নেক্সট যে জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট পার্ট এলো যে বৃত্তীয় গতিতে এই রেজাল্ট গুলো কিন্তু একটা জায়গায় অঙ্ক করার আগে তুলে নিতে হবে যে বৃত্তীয় গতিতে v মানে বেগের মানটা ইজ ওমেগা আর, আর অভিমুখটা কোন দিকে টি ক্যাপ বরাবর, সো অভিমুখ স্পর্শক বরাবর, অভিমুখ স্পর্শক বরাবর। Okay, so it's the velocity. The next thing we will talk about is angular velocity. এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কৌণিক বেগ। So it's কৌণিক বেগ, কৌণিক বেগ, angular velocity। আমরা যেরকম রৈখিক গতিতে সরণ করেছি ঠিক সেরকম যখন একটা পার্টিকেল কৌণিক গতিতে থাকে বা তারই একটা পার্ট হচ্ছে বৃত্তীয় গতি, বৃত্তীয় গতিতে গতিশীল হয়, তখন সে যে কোণটা অতিক্রম করছে এই কোণটা দিস অ্যাঙ্গেল, এইটাকে বলা হয় কৌণিক সরণ। দিস ইজ কল্ড কৌণিক সরণ, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। সো আমরা একটা নতুন রাশি ডিফাইন করছি যেটাকে আমরা বলছি ওমেগা, কৌণিক বেগ, যার ডেফিনেশন হচ্ছে যেরকম বেগের ডেফিনেশন হচ্ছে সরণের পরিবর্তনের হার, জাস্ট লাইক দ্যাট কৌণিক বেগের ডেফিনেশন হচ্ছে কৌণিক সরণের পরিবর্তনের হার, কৌণিক সরণের পরিবর্তনের হার। আর পরিবর্তনের হার মানে আমি কি বলেছি ক্লাসে অনেকবার বলেছি যে পরিবর্তনের হার মানে জাস্ট ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম, সময়ের রেসপেক্টে। তাহলে কৌণিক সরণ থিটা, টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ মিন্স ডি থিটা ডিটি, সো ওমেগা ইজ ইকুয়াল টু ডি থিটা ডিটি। ওকে, এবারে যদি আমরা ভেক্টর ফরম্যাটে চলে যাই, সো ভেক্টর ফরম্যাট উইল বি ওমেগা ভেক্টর ইজ ইকুয়াল টু ডি থিটা ভেক্টর ডিটি, and it's very easy যে theta was theta cap, theta vector was theta k cap but theta cap, theta k cap along the z axis. Okay, so d theta vector dt will be theta derivative d theta dt, আর পাশে চুপ করে k cap টা বসে থাকবে, পাশে চুপ করে k cap টা বসে থাকবে। so it's omega vector is equal to d theta dt, যেটাকে আমরা কি লিখেছি d theta dt is omega, পাশে ঠিক আছে d theta dt is omega, যেটাকে আমরা কি বললাম না কৌণিক বেগ। ওকে, সো ওমেগা ভেক্টর is equal to omega k cap, omega vector is equal to omega k cap, and ডিরেকশনটা কোন দিকে না ডিরেকশন is along axis, k cap এর দিকে, along axis। তাহলে থিটা ওমেগা এগুলোর প্রত্যেকটা ডিরেকশন যদি অ্যালং দ্য অ্যাক্সিস হয় তাহলে আমরা বলতে পারি তো যে এই থিটা ওমেগা এগুলো অ্যাক্সিয়াল ভেক্টর, দিস আর অ্যাক্সিয়াল ভেক্টর, axial vectors। Okay, these are axial vectors। Okay, so next, তাহলে কৌণিক বেগ ওমেগা হয়ে গেল, আমার নরমাল বেগ v হয়ে গেল। নেক্সট যে পার্টটা দ্যাট ইজ অ্যাক্সিলারেশন, ত্বরণ। ত্বরণ ত্বরণ যদি আমরা দেখি, সো ইটস ত্বরণ, আচ্ছা শুধু আমরা হ্যাঁ এই ভেক্টর ঠিক আছে, কারণ এই ভেক্টর এই দিয়ে লিখবো না, এই দিয়ে লিখতে হবে না, থাক শুধু ত্বরণ লিখি, পরে এটা থাকলে আমাদের কাজে লাগবে ইউজ করতে। তো ত্বরণ ইকুয়াল টু, তো ত্বরণ ইকুয়াল টু কি লেখা যায়
না ডিভি ভেক্টর ডিটি, ডিভি ভেক্টর ডিটি। সো ইটস ডিডিটি, ভি ভেক্টরের জায়গায় ওমেগা আর টি ক্যাপ। কোথেকে পেলাম ভি ভেক্টর ইজ ওমেগা আর টি ক্যাপ। ওকে, সো ডেরিভেটিভ করলে ওমেগার ডেরিভেটিভ হবে হুইচ ইজ ডি ওমেগা ডিটি, পাশে পড়ে থাকবে আর টি ক্যাপ। দেন দেখো আর এর তো ডেরিভেটিভ হবে না, বিকজ এখানে আর ভেক্টর নেই, শুধু আর আছে, কনস্ট্যান্ট ব্যাসার্ধ। আর কার ডেরিভেটিভ হবে? টি ক্যাপের। সো ওমেগা আরটা চুপ করে বসে থাকবে, দেন ইট উইল বি ডি টি ক্যাপ ডিটি। সো ডি ওমেগা ডিটি এটাকে আমরা লিখি আলফা। ডি ওমেগা ডিটি কে লেখা হয় আলফা। হোয়াট ইজ আলফা? আলফা হচ্ছে ডি ওমেগা ডিটি নেক্সট আর টি ক্যাপ প্লাস ওমেগা আর ডি টি ক্যাপ। এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে লিখছি ডি থিটা ডিটি। চেন রুল ইউজ করা হয়েছে। সো নাও ইটস আলফা আর টি ক্যাপ প্লাস ওমেগা আর ডি থিটা ডিটি মানে কি? আবার একটা ওমেগা। ডি টি ক্যাপ ডি থিটা মানে এইটা কিন্তু ব্যাপার আছে। ডি টি ক্যাপ ডি থিটা মানে কি হবে? না দেখো ডি টি ক্যাপ ডি থিটা যদি আমরা বার করতে যাই, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করা হচ্ছে টি ক্যাপকে। তাহলে যদি আমি আবার ডেরিভেটিভ করি, আসবে মাইনাস কস থিটা আই ক্যাপ প্লাস কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা পাশে জে ক্যাপ। তাহলে ইটস আর কিছুই না, মাইনাস অফ সাইন থিটা আই ক্যাপ, সরি মাইনাস অফ cos theta I cap plus sin theta j cap. dt cap d theta is cos theta I cap plus sin theta j cap. So therefore it's nothing but minus r cap. See, minus টা ভিতরে যেটা পড়ে আছে সেটা কে? Next r cap, cos theta I cap plus sin theta j cap. So dt cap d theta is minus r cap. Okay, so dt cap d theta is minus r cap. d theta dt জায়গায় অলরেডি একটা ওমেগা লিখে দিয়েছি। তাহলে আলটিমেটলি পুরো জিনিসটা কি এলো? না ইটস আলফা আর টি ক্যাপ প্লাস ওমেগা স্কোয়ার আর মাইনাস আর ক্যাপ। এটা খুব 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 ইম্পর্টেন্ট রিলেশন। কেন? বিকজ এখানে আমরা ত্বরণের দুটো উপাংশ পাচ্ছি। আমরা সরণের দুটো উপাংশ পাইনি, বেগের দুটো উপাংশ পাইনি। ত্বরণ ইজ দ্য ফার্স্ট কোয়ান্টিটি যেখানে আমরা দুটো উপাংশ পাচ্ছি। একটা হচ্ছে আলফা আর, যেটা টি ক্যাপ বরাবর মিন্স না স্পর্শক বরাবর, এন্ড দ্য নাদার কম্পোনেন্ট ইজ অ্যালং মাইনাস আর ক্যাপ, যার মান হচ্ছে কত? ওমেগা স্কোয়ার আর। মাইনাস আর ক্যাপটা কোন দিকে? না মাইনাস আর ক্যাপটা খেয়াল করে দেখবি যে আর ক্যাপটা ছিল যেদিকে, মাইনাস আর ক্যাপ মানে তার বিপরীত দিকে। তাহলে আর ক্যাপ যদি আমার এদিকে হয়, তাহলে মাইনাস আর ক্যাপ কোন দিকে আসবে? ভেতরের দিকে, আর ক্যাপের উল্টো দিকে। সো ইটস অ্যালং দ্য সেন্টার। কোন দিকে? মাইনাস আর ক্যাপ হচ্ছে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। ওকে, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। তাহলে ত্বরণ হয়ে গেল কত? না ওমেগা স্কোয়ার আর, মাইনাস আর ক্যাপ একটা এন্ড আলফা আর টি ক্যাপ একটা। এই যে ত্বরণের দুটো কম্পোনেন্ট, দুটো দিক এলো, সেই জন্য আমরা ত্বরণকে দুটো ভাগে ভাগ করি। একটাকে বলা হয় ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, স্পর্শকীয় ত্বরণ। আর একটাকে বলা হয় সেন্ট্রিপেটাল, পেটের দিকে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন, যেটাকে আমরা বাংলায় বলি অভিকেন্দ্র ত্বরণ। তাহলে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনটা কোনটা? না স্পর্শক বরাবর, দ্যাট ইজ এটি ভেক্টর ইজ আলফা আর টি ক্যাপ।
আর এটির মানটা কত, না এটির মানটা হচ্ছে আলফা আর। সিমিলারলি সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন সেটা রেডিয়াস বরাবর হয়, ব্যাসার্ধ বরাবর হয়, দ্যাটস ওয়াই এ আর ইজ ইকুয়াল টু ভেক্টর ফরম্যাট ইটস ওমেগা স্কোয়ার আর মাইনাস আর ক্যাপ, and the magnitude is omega square r, and its magnitude is omega square r. Okay, খতম। তাহলে আমরা দু ধরনের ত্বরণ পড়লাম, একটা হচ্ছে স্পর্শকীয়, একটা হচ্ছে অভিকেন্দ্র। ঠিক আছে, দুজন দেখছিস, দেখতে পাচ্ছি, কারা আছিস দুজন? দেখি এ রাত দুপুরে আমার সঙ্গে কারা জেগে আছে। হ্যাঁ আমি জানতাম তুই থাকবি, ভেরি গুড। ওকে, নেক্সট, তাহলে আমাদের ত্বরণের গল্প গেল। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমরা যে আলফা পর একটা রাশি নিয়ে এসেছিলাম, যেটাকে আমরা বলছি কি কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ কি না, কৌণিক ত্বরণকে আমরা বলছি ডি ওমেগা ডিটি, কৌণিক বেগের পরিবর্তনের হার। সো যদি ভেক্টর ফরম্যাটে লিখি, ইট ক্যান বি রিটেন অ্যাজ দিস। তাহলে ওমেগা ভেক্টর ইটস ওমেগা কে ক্যাপ, কারণ ওগুলো সব কোন দিকে না অ্যাক্সিস বরাবর, সো ইটস ডি ডিটি ওমেগা কে ক্যাপ। সো আলফা ভেক্টর is equal to d omega dt k cap, ডিরেকশন কোন দিকে না along the axis of rotation। তাহলে আমরা কটা অ্যাক্সিয়াল ভেক্টর এখন অবধি পড়লাম? অ্যাক্সিয়াল ভেক্টর এগুলো জিজ্ঞেস করে, জানিস সেগুলো এমসিকিউ তে স্টেটমেন্ট টাইপের কোশ্চেনে জিজ্ঞাসা করে যে নিচের কোনটা অ্যাক্সিয়াল ভেক্টর নয়। তাহলে সেখানে কে কে রয়েছে না, নাম্বার 1 আমরা পড়েছি থিটা, নাম্বার 2 আমরা পড়লাম ওমেগা, অ্যান্ড দেন নাম্বার 3 এখন পড়লাম দ্যাট ইজ আলফা। এবং তিনটেরই ডিরেকশন কোন দিকে সেটা বার করতে গেলে আমাদের রাইট হ্যান্ড থাম্ব রুল লাগাতে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ হলে বাইরে বেরোবে, ক্লকওয়াইজ হলে ভেতরে ঢুকবে। ওকে, ম্যাগনেটিজমের ক্ষেত্রেও সেই সেম জিনিস আছে। থিটা ভেক্টর, ওমেগা ভেক্টর, আলফা ভেক্টর, তিনটে গেল। এবারে সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, ইটস অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র বল। What is centrifugal force? Sorry, অভিকেন্দ্র সেন্ট্রিপিটাল ফোর্স। দেখ, যদি বৃত্তীয় গতির কোথাও সব থেকে ডিপ কনসেপ্ট লাগে সেটা হচ্ছে এই অভিকেন্দ্র বল। ভীষণ ডিপ কনসেপ্ট, সরি মানে অভিকেন্দ্র বল অ্যাজ ওয়েল এজ তার সঙ্গে অপকেন্দ্র বল। ঠিক আছে, আমরা অপকেন্দ্র বলে তো একটু পরে যাব, বাট অপকেন্দ্র বলটা থেকে আমি অভিকেন্দ্র বলটাকে কিভাবে আলাদা করবো পুরোপুরি সেই সেন্সটা থাকা দরকার। বিকজ সেম প্রবলেম যে যখনই তুই নিটে অ্যাপিয়ার করবি তোকে কিন্তু স্টেটমেন্ট টাইপ কোশ্চেন দেবে, আর স্টেটমেন্ট টাইপ কোশ্চেনের জন্য এই জায়গাগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং দারুণ জায়গা, মানে এখান থেকে তুই ডিফারেন্ট টাইপ অফ স্টেটমেন্ট তৈরি করতে পারিস। হোয়াট ইজ অভিকেন্দ্র বল? অভিকেন্দ্র বল হচ্ছে এমন একটা বল যেটা বাস্তব বল, বাস্তব বল, আরেক ধরনের বল আমরা পড়েছি অলিক বল বা সিউডো ফোর্স। বাস্তব বল, রিয়েল ফোর্স, বাস্তব বল যা প্রযুক্ত হলে তবে বস্তুর মধ্যে
বৃত্তীয় গতি সৃষ্টি হয়। বৃত্তীয় গতি সৃষ্টি হয়। এটা একটা বাস্তব বল যেটা বাইরে থেকে প্রয়োগ করলে বা প্রয়োগ হলে তবে গিয়ে বস্তুটা বৃত্তাকার পথে ঘুরতে আরম্ভ করে। এক্সাম্পল দেখো, সোলার সিস্টেম। সোলার সিস্টেমে মাঝখানে সান, আর যে প্ল্যানেট গুলো রয়েছে সেই প্ল্যানেট গুলো তাকে সেন্টার করে বৃত্তাকার পথে ঘুরছে, বৃত্তাকার পথে ঘুরছে। এই যে ডিস্টেন্সটা, আমরা এটাকে ব্যাসার্ধ ধরে নিচ্ছি, আমরা জানি বৃত্তাকার পথে ঘোরে, বাট সুবিধার জন্য আবার ওই বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে এই ব্যাসার্ধ বরাবর সূর্য কি করে না পৃথিবীকে টানে আকর্ষণ করে ইউজিং গ্র্যাভিটেশনাল ফোর্স, মহাকর্ষীয় বল, যেটা একটা বাস্তব বল, এবং টানে বলে তবেই পৃথিবীটা বা যে কোনো গ্রহ সূর্যের চারিদিকে ঘুরে। তাহলে অভিকর্ষ বা মহাকর্ষ বলটা এখানে অভিকেন্দ্র বলটা যোগান দেয়। তাহলে এখানে অভিকেন্দ্র বলটা কে যোগান দেয়? না এখানে অভিকেন্দ্র বলটা যোগান দেয়। অভিকেন্দ্র বলকে আমরা যেহেতু সেন্ট্রিপেটাল ফোর্স বলি, এটাকে এফসি দিয়ে লিখতে পারি বা এফসিপি দিয়ে লিখতে পারি, সেন্ট্রিপেটাল। তাহলে সেন্ট্রিপেটাল ফোর্সটা কে যোগান দেয়? না গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশন। সিমিলারলি যদি একটা বস্তুকে আমরা সুতোয় বেঁধে ঘোরাই, যদি একটা বস্তুকে সুতোয় বেঁধে ঘোরানো হয়, তাহলে সেক্ষেত্রে অভিকেন্দ্র বল কে যোগান দেয়? না অভিকেন্দ্র বল যোগান দেয় এফসিপি, সুতোর টান। ঠিক আছে, এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। যদি আমাদের এতে যাই ইলেকট্রনের মোশনে, ইলেকট্রনিক মোশন, ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, সেখানে কে যোগান দেয়? না সেখানে যোগান দেয় কুলম্বীয় বল, কুলম্বীয় বল। ওকে, তাহলে অভিকেন্দ্র বল এমন একটা বল যেটা বাস্তব বল, বাইরে থেকে প্রয়োগ করলে তবে বস্তু ঘুরে। ঠিক আছে, এর পাশাপাশি আমরা নেক্সট যে টপিকটায় ঢুকবো সেটাকে আমরা বলছি সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বল। আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স পড়ার আগে একটু ছোটবেলাকার জিনিসে ফেরত যাই। অপকেন্দ্র বল, ছোটবেলার জিনিস মানে কি? ধরো একটা বাস, সে যখন এ অ্যাক্সিলারেশন নিয়ে, এ ত্বরণ নিয়ে সামনের দিকে এগোচ্ছিল, তখন আমরা বলেছিলাম মনে আছে যে এর ভেতরে যত বস্তু আছে সব উল্টো দিকে একটা বল অনুভব করে, যেটাকে আমরা বলেছিলাম কি না অলিক বল। এবার কোশ্চেন হচ্ছে এই অলিক বল কোথায় কোথায় কাজ করে, যে নিয়ে আমরা কিন্তু কখনো গেজাইনি। অলিক বল কোথায় কাজ করে? না অলিক বল বা সিউডো ফোর্স আমরা দুটো জায়গায় দেখতে পাই। একটা হচ্ছে ত্বরণ সহ চলন গতি, ইংরেজিতে বলে অ্যাক্সিলারেটেড ট্রান্সলেশনাল মোশন। আর একটা দেখতে পাওয়া যায় রোটেটিং ফ্রেম অফ রেফারেন্স, রোটেটিং ফ্রেম অফ রেফারেন্স। ঠিক আছে, রোটেটিং ফ্রেম অফ রেফারেন্সে আবার দু ধরনের অলিক বল দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে কোরিওলিস ফোর্স, এর নাম শুনেছিস তোরা? দু ধরনের এ দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে কোরিওলিস ফোর্স, আর একটা যে অলিক বল দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে বল অপকেন্দ্র বল, অপকেন্দ্র বল। এইবার অলিক বল ব্যাপারটা কি? না অলিক বল ব্যাপারটা হচ্ছে যে যদি কোনো একটা অবজারভার, কাকে বললাম অবজারভার, যদি কোনো অবজারভার
অ্যাক্সিলারেটেড ফ্রেম অফ রেফারেন্সে থাকে, ত্বরণ সহ গতিশীল হয়, তখন সে ওই একই ফ্রেম অফ রেফারেন্সে থাকা কোনো বস্তুর ওপর একটা এক্সট্রা ফোর্স ফিল করে। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা যদি আমরা আরেকটু ডিটেলসে গিয়ে বুঝি, ব্যাপারটা একটা এরকম যে ধরা যাক যে এটা ধরো একটা ঘূর্ণন অক্ষ, এই সাদা দাঁড়িটা, একে কেন্দ্র করে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে। ওই বস্তুটার সঙ্গে সঙ্গে একটা লোক, সেও বৃত্তাকার পথে ঘুরছে। আমরা এর আগে এই জিনিসটা তো দেখেছি বাসের উদাহরণ দিয়ে, ওই জন্য ওটাকে লিখছি না। আমরা এই রোটেটিং ফ্রেম অফ রেফারেন্সের কথা বলছি, যে ঘুরছে এরকম অবস্থায় কিভাবে অলিক বল কাজ করে। না, এই লোকটা যদি এই বস্তুর নিউটনের দ্বিতীয় সমীকরণ লিখতে চায়, বলের সমীকরণ লিখতে চায়, সেক্ষেত্রে দেখা যায় যে F ইজ ইকুয়াল টু এম এ, এই যে সমীকরণটা, এই সমীকরণটা কাজ করে না। এই সমীকরণটা যখন দেখলো যে কাজ করছে না ওই লোকটার ক্ষেত্রে, তখন নিউটন বলল যে না, ঠিকই আছে সব, এর সাথে আমাদের দুটো কারেকশন টার্ম যোগ করতে হবে, যোগ করলেই সব ঠিক হয়ে যাবে। তো নিউটনকে জিজ্ঞেস করা হলো যে কারেকশন টার্মটা কি। না, নিউটন বললো এই কারেকশন টার্মটা আর কিছুই না, এরাও এক ধরনের বলের মতোই, কারণ বলের সঙ্গে যখন যোগ করছি ওদের ডাইমেনশন, বলের ডাইমেনশনের সঙ্গে সেম হতে হবে, যেটা অ্যাকচুয়ালি কাজ করছে না, কিন্তু ওই অবজারভারের মনে হবে যে ওই বলটা কাজ করছে। সি আর ডি, এই যে দুটো বল কারেকশন টার্ম, যেটা বাস্তবে কাজ করছে না, কিন্তু ওই অবজারভারের মনে হবে যে যেন ওই দুটো বল কাজ করছে। অতএব ওই দুটো বল কেবলমাত্র ওই যে অবজারভার অ্যাক্সিলারেটেড ফ্রেম অফ রেফারেন্সে রয়েছে, যে রোটেট করছে, ঘুরছে, সেই ফিল করতে পারে। কেউ যদি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে, যে ঘুরছে না কিছু না, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে চুপচাপ যে বস্তু ঘুরছে, তার সঙ্গে একটা পাগল ঘুরছে, সে কিন্তু ওই অলিক বল ফিল করতে পারবে না। আই হোপ আমি ক্লিয়ার যে অলিক বলটা কার ক্ষেত্রে আসে। তাহলে অলিক বল কি আদেও কোনো বল? না, এটা এমন একটা রাশি বা এমন একটা কারেকশন টার্ম যেটা বলের সঙ্গে যোগ করা হয়, কোথায় না অ্যাক্সিলারেটেড ফ্রেম অফ রেফারেন্সে, যাতে করে নিউটনের দ্বিতীয় সমীকরণটাকে আমরা প্রয়োগ করতে পারি। অপকেন্দ্র বল কি ক্রিয়া প্রতিক্রিয়া মেনে চলবে? আনসার ইজ নো। কেন? কারণ অপকেন্দ্র বল তো কোনো বাস্তব বলই নয়। ক্রিয়া প্রতিক্রিয়া মেনে সূত্র মেনে চলার জন্য আমাকে বাস্তব বলের প্রয়োজন। যদি অপকেন্দ্র বল জিজ্ঞেস করে যে এটা কি ক্রিয়া প্রতিক্রিয়া মেনে চলবে, মানে এর কি অভিকেন্দ্র বল কি ক্রিয়া, অপকেন্দ্র বল কি প্রতিক্রিয়া? না, অপকেন্দ্র বল একটা বলের মতো ডাইমেনশনওয়ালা কারেকশন টার্ম। আই হোপ আমি এটা ক্লিয়ার করতে পেরেছি যে F ইজ ইকুয়াল টু এম, এটা ফুলফিল হচ্ছে না বলে একটা জোর করে আমরা কারেকশন টার্ম নিয়ে এসেছি, নিয়ে এসে বললো এটা বসিয়ে দাও, ঠিক হচ্ছে, মিলছে মিলছে, হ্যাঁ মিলছে, আচ্ছা ওকে, তাহলে এবার থেকে এটাই বসাতে হবে। এটা কি না, এটা কি জানি না কোথেকে আসে, কিন্তু এটা বলের মতো একটা জিনিস, কিরকম বলতে হবে, ঠিক আছে, এটা সিউডো ফোর্স, এটা অলিক বল, এটা অলিক বল, এর কোনো রিজন নেই কেন কাজ করে, কি কি, এর কোনো রিজন নেই, কাজ করে, বা এটা আসবে, কাজ করে না, এটা আসবে। এই এতটা ডিপে বসে আছে অপকেন্দ্র বলের আইডিয়া। ক্রিয়া প্রতিক্রিয়া কোনো নেই, কারণ বাস্তব বলই নয়। সবাই ফিল করতে পারবে না, যে অ্যাক্সিলারেটেড ফ্রেমের মধ্যে রয়েছে সে ফিল করতে পারবে। বাইরে মনে করে দেখ, আমরা বলতাম যে বাইরে থেকে কি কেউ ওই বাসের ভেতরে অপকেন্দ্র বলটা, সরি মানে অলিক বলটা ফিল করতে পারবে না, যে বাসের ভেতরে আছে সে একমাত্র জানতে পারবে। দিস ইজ দ্য হোল কনসেপ্ট অফ অপকেন্দ্র বল অ্যান্ড অভিকেন্দ্র বল। এবার কোশ্চেন আসবে, তাহলে কোরিওলিস বলটা আমরা কোথাও পড়ছি না কেন? কোরিওলিস বল তখনই আসে যদি, যে এই যে ধর বস্তু, এই যে বস্তু আর লোকটা, এই দুজনের মধ্যে যদি একটা আপেক্ষিক গতিবেগ থাকে। ঘোরাবি না, আমি জাস্ট লিখছি, এমনি লিখছি, মনে রাখার দরকার নেই।
কোরিওলিস বলের রাশিমালা হয় 2m ওমেগা ক্রস ভি রিলেটিভ। ভি রিলেটিভ, এই ভি রিলেটিভটা কি? ওমেগা ভেক্টর। এই ভি রিলেটিভটা কি? এই ভি রিলেটিভটা হচ্ছে ওমেগাটা কি? ওমেগা, এটা কার ওমেগা? এটা হচ্ছে অবজারভারের ওমেগা। ঠিক আছে, ভি রিলেটিভ। ভি রিলেটিভটা কি না, বস্তু আর অবজারভার, দর্শক, এদের মধ্যে যদি আপেক্ষিক বেগ থাকে সেইটা। এইবার যদি এরকম হয় যে দুজনে একই বেগ নিয়ে চলেছে, দুজনে একই বেগ নিয়ে চলেছে, এই একই সাথে চলছে, তাহলে আপেক্ষিক বেগ কত? 0। তাহলে কোরিওলিস বল থাকবে না। কিন্তু যখন আমরা পৃথিবীর ক্ষেত্রে, কোরিওলিস বল কোথায় পড়েছিস না, ওই সমুদ্রে টমুদ্রে গল্পে রয়েছে। ঠিক আছে, দেখ, যদি আমরা সমুদ্রের কথা ভাবি বা পৃথিবীর উপরে কোনো অবজেক্টের কথা ভাবি, এটা যদি একটা বস্তুকে উপর থেকে ছুড়ে দেওয়া, ফেলে দেওয়া হয়, সে কিন্তু কোরিওলিস বল ফিল করবে। কেন? তার কারণ বস্তু যখন নিচে পড়ছে তখন পৃথিবীটা কিন্তু ঘুরছে, পৃথিবীটা কিন্তু ঘুরছে। ফলে পৃথিবী মাটির উপরে যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে, মাটির উপরে যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে ওই বস্তুটার একটা আপেক্ষিক বেগ থাকবে। যে একজন নিচে পড়ছে, এদিকে যাচ্ছে, আর একজন পৃথিবীর সঙ্গে সঙ্গে স্পর্শক বরাবর ঘুরছে, অবজারভারটা, দর্শকটা, মাটির উপরে দাঁড়িয়ে থাকা দর্শক। তো সেখানে কিন্তু কোরিওলিস ফোর্স আছে। ঠিক আছে, সো কোরিওলিস ফোর্স একটা জটিল জিনিস, সেটা তখন আসে যখন বস্তু আর লোকের মধ্যে একটা আপেক্ষিক বেগ থাকবে। আমরা কোথাও পড়বো না মানে আমাদের বৃত্তীয় গতির মধ্যে যে বস্তু আর দর্শকের মধ্যে কোনো আপেক্ষিক বেগ আছে। সো ইটস ভি রিলেটিভ ইজ অলওয়েজ 0, কোরিওলিস ফোর্স ইজ 0। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার হোল কনসেপ্ট অফ সেন্ট্রিফিউগাল ফোর্স, অপকেন্দ্র বল। কোথায় কাজ করে? রোটেটিং ফ্রেম অফ রেফারেন্সের মধ্যে। রোটেটিং ফ্রেম অফ রেফারেন্স কোথায় পাবো না, একটা বস্তু যখন ঘুরছে সেই বস্তুটার সঙ্গে যদি আমরা এক্স ওয়াই জেড তিনটে অক্ষকে চিপকে দিই আঠা দিয়ে, তাহলে বস্তু যখন ঘুরবে ওই অক্ষগুলোও ঘুরবে, তো ফ্রেম অফ রেফারেন্স ঘুরছে, রোটেট করছে। তো এই হচ্ছে ব্যাপার। এইবারে তাহলে অভিকেন্দ্র বলের রাশিমালা কি হবে? অভিকেন্দ্র বল, না অভিকেন্দ্র বল সমান আমরা লিখতে পারি ভর ইন্টু অভিকেন্দ্র ত্বরণ, which is m into v square by r বা ওমেগা স্কোয়ার r। কোর থেকে এলো এটা জিনিসটা, আবার আমরা ব্যাকে যাচ্ছি। এই যে এইটা হচ্ছে আমার অভিকেন্দ্র ত্বরণ, ওমেগা স্কোয়ার r। সো ওমেগা স্কোয়ার r মানে কি না, ওমেগা স্কোয়ার r স্কোয়ার বাই r। সো ইটস ভি স্কোয়ার বাই r, ইটস ভি স্কোয়ার বাই r। ঠিক আছে, সো আমরা অভিকেন্দ্র ত্বরণের চেহারা বার করে নিয়েছি, অভিকেন্দ্র বলের চেহারা বার করে নিয়েছি। ঠিক আছে, আর একটা যে করছিস, যেই করিস না কেন, ঠিক আছে, নামটাম বলছিস না, বাট থ্যাংক ইউ, মানে তুই যে এত রাতে অব্দি আমার সঙ্গে জেগে আছিস, এটা দেখে সত্যি আমি অভিভূত। ঠিক আছে, কখনো না কখনো রেজাল্ট পাবি, ডেফিনেটলি পাবি। সো ইটস অভিকেন্দ্র বল ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর, অভিকেন্দ্র বল ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর। তাহলে এটা গেল আমার অভিকেন্দ্র বল। এবারে অপকেন্দ্র বল কি? অপকেন্দ্র বলটা কত হবে? ভালো করে বুঝবে, এই কনসেপ্ট, ছোট ছোট কনসেপ্ট গুলো কিন্তু কেউ বলবে না, কোথাও লেখা থাকলেও মানে বইয়ে লেখা থাকলেও পড়ে বোঝা খুব কঠিন। অপকেন্দ্র বল কে ফিল করতে পারবে না, যদি একটা বস্তু ঘুরছে বৃত্তাকার পথে, পুরোটা টানছি না, তার সঙ্গে সঙ্গে যে দর্শক, সে তার বস্তুর উপরে চেপে দাঁড়িয়ে আছে, সেও ঘুরছে। ঠিক আছে, আচ্ছা দর্শকটার সাপেক্ষে বস্তুটা কি? তার স্থির অবস্থায় আছে। কেন? কারণ সেও তো একইভাবে ঘুরছে, বস্তু ঘুরছে, দর্শকও ঘুরছে। বলতে পারো এটা বস্তু, এরপরে দর্শক দাঁড়িয়ে আছে, বস্তু ঘুরছে, দর্শকও ঘুরছে। তাহলে দর্শকটার সাপেক্ষে বস্তু কি না, যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তার মানে এর উপর বাইরে থেকে কোনো বল ক্রিয়া হচ্ছে, তার মানে এর উপর কোনো বাইরে থেকে বল ক্রিয়া হচ্ছে।
কিন্তু আমরা তো বাইরে থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি যে কেউ না কেউ তো তাকে অভিকেন্দ্র বল যোগান দিচ্ছে। সে ইলেকট্রন হলে নিউক্লিয়াস টানছে, সুতো হলে দড়ি টানছে, পৃথিবী হলে সূর্য টানছে। অভিকেন্দ্র বল তো একটা আছে, বস্তুর উপরে সেটা কাজ করছে। তাহলে ও বাটা কেন দেখছে যে ওর ক্ষেত্রে বস্তুটা স্থির আছে, ও বস্তুর উপর কোনো বল ক্রিয়া করছে না? তার কারণ হচ্ছে ও এই বস্তুটার উপরে একটা বাইরে দিকে বল ফিল করবে, দ্যাট ইজ কারেকশন টার্ম। ওর সাপেক্ষে বস্তু কি স্থির, ত্বরণ কত তাহলে 0। তাহলে হিসেব অনুযায়ী এফ ইজ ইকুয়াল টু কি হওয়া উচিত, এম এ, সো ইটস 0 হওয়ার কথা, এ তো 0। তাহলে আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি যে একটা ফোর্স তাকে ভেতরের দিকে টানছে, একটা ফোর্স তাকে ভেতরের দিকে টানছে, সেটা কে, সেন্ট্রিপেটাল ফোর্স। তাহলে ওই লোকটা যদি সেটা করতে চায় সেটা কিন্তু হবে না, তার সঙ্গে একটা কারেকশন টার্ম জুড়তে হবে, যেই কারেকশন টার্মটা জোড়ার পরে আমরা লিখতে পারি দ্যাট ইজ ইকুয়াল টু এম, দ্যাট ইজ ইকুয়াল টু এম এ। এবং এম এটা কত, লোকটা সে কত ফিল করছে, এম এটা 0। তাহলে এই যে সি, সেটা কি আসবে না মাইনাস অফ এফ সিপি। আচ্ছা ভেক্টর ফরম্যাটে লিখলে, ভেক্টর ফরম্যাটে লিখলে দিস, তাহলে সি ইজ ইকুয়াল টু সি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস এফ সিপি ভেক্টর। সো মাইনাস এফ সিপি ভেক্টর মানে কি না, এফ সিপি ভেক্টর মানে হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর মাইনাস আর ক্যাপ, মাইনাস আর ক্যাপ। কেন, কারণ এটা তো আমরা মান বের করেছি। যদি আমরা ভেক্টর ফরম্যাটে যেতাম তাহলে কি করতাম, এখানে ভেক্টর ফরম্যাটে কিন্তু ডিরেকশনটা মাইনাস আর ক্যাপ দিতাম, মাইনাস আর ক্যাপ দিতাম। সো এফ সিপি সেন্ট্রিপেটাল ফোর্স অভিকেন্দ্র বল ইজ এম ওমেগা স্কোয়ার আর মাইনাস আর ক্যাপ, সো ইট উইল বি মাইনাস এ প্লাস আর। আই হোপ আমি বোঝাতে পেরেছি যে সেন্ট্রিফিউগাল যে ফোর্সটা সেটা কত সুন্দরভাবে আসে, কে ফিল করতে পারবে, অনলি দ্যাট অবজারভার। ঠিক আছে, জাস্ট একবার বল যে এই পার্টটা, এই জায়গাটা বুঝতে পেরেছিস কিনা। না বুঝতে পারলে বল, আমি আবার বলবো। এই পার্টটা যদি বোঝাতে পেরে থাকি দ্যাট ইজ এ ডিফারেন্ট স্যাটিসফ্যাকশন ফর মি। কেউ বলে না সেই জিনিসপত্রগুলো, না বলার কারণ রয়েছে তার, বিকজ ক্লাসে এত কিছু জিনিসপত্র বলার মতো স্কোপ থাকে না, একটা সিলেবাস শেষ করার প্রেশার থাকে, তখন মনে হয় যে বাবা সিলেবাসটাকে শেষ হোক। ঠিক আছে, আমিও বলি না কখনো ক্লাসে, আমি ওপর ওপর দিয়ে যতটা না জানলে না ততটুকু বলে বেরিয়ে যাই। এবারটা বুঝতে পেরেছিস? হ্যাঁ, সেন্ট্রিফিউগাল ফোর্সের কারেকশন টার্ম, হ্যাঁ সরি আমি বলাচ্ছি সেন্ট্রিফিউগাল ফোর্সের কারেকশন টার্ম। হ্যাঁ দেখ আমি কি বলছি, আমি বলছি যে প্রথম কথা আগে এটা ক্লিয়ার কর যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা সে ফিল করবে যে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে থাকবে। জড়ত্বীয় নির্দেশতন্ত্রে বোঝা যায় না, যে অ্যাক্সিলারেটেড ফ্রেম অফ রেফারেন্সে থাকবে সে ফিল করতে পারবে যে একটা কিছু ঘটছে, একটা বাইরের দিকে একটা ফোর্স কাজ করছে। এবার আমি কি বললাম না, আমি বলছি যে এই যে বারবার আমরা বলছি সেন্ট্রিফিউগাল ফোর্স, অপকেন্দ্র বল বল বল, অ্যাকচুয়ালি এরা বলই নয়, এরা কি, এরা হচ্ছে একটা কারেকশন টার্ম। কেন নিয়ে আসা হয় এদেরকে, কারণ যখন একটা অবজারভার, ভালো করে শুনবি, অবজারভার অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে চলে আসে না, তখন সে এফ ইকুয়াল টু এম এটাকে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারে না। যখনই সে অ্যাপ্লাই করতে যাবে সে প্রবলেমে পড়বে, দেখবে স্যাটিসফাই করছে না, এফ ইজ ইকুয়াল টু এম এ স্যাটিসফাই করছে না। ঠিক আছে, এবার ঘটনাটা কি ঘটছে না, একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরছে তখন আমি সেই বস্তুটার সঙ্গে একটা অবজারভারকে জুড়ে দিচ্ছি, সেই বস্তুটাকে আমরা অবজারভারটাকে আমরা বস্তুর উপরে বসিয়ে দিই, বস বাবা এখানে, বস্তু ঘুরছে তুইও ঘোর তার সঙ্গে সঙ্গে। এবার বস্তু ঘুরছে, এবার আমি কি বললাম যে একটা বস্তুকে বৃত্তীয় গতিতে ঘোরাতে গেলে আমাকে অভিকেন্দ্র বল প্রয়োগ করতে হয়, তুই অভিকেন্দ্র বল না যোগান দিলে বস্তু ঘুরবে না। অতএব বস্তুর উপরে একটা অভিকেন্দ্র বল কাজ করছে। ঠিক আছে, আমরা বেকার লোকজন, আমাদের কাজকর্ম নেই, আমরা রাত দুপুরে বসে বসে ফিজিক্স পড়ছি। ঠিক আছে, আমরা দেখছি লোকটা ঘুরছে বস্তুর সাথে সাথে। ঠিক আছে, তো বস্তুর সঙ্গে সঙ্গে লোকটা ঘুরছে। এবারে তাহলে আমরা যখন দেখছি আমাদের কাছে পরিষ্কার যে ভেতরের দিকে একটা
ফোর্স রয়েছে অভিকেন্দ্র বল, সেন্ট্রিপেটাল ফোর্সটা, বস্তুর উপরে একটা লব্ধি বল কাজ করছে এফসিপি। আমি যখন বস্তুটার ফোর্স ইকুয়েশন লিখতে যাব আমি কি লিখবো? আমি তো চুপচাপ দাঁড়িয়ে আছি, আমি তো জড়ত্বীয় নির্দেশতন্ত্রে রয়েছি, আমি তো স্থির নির্দেশতন্ত্রে রয়েছি। জড়ত্বীয় নির্দেশতন্ত্র কাকে বলে? যে নির্দেশতন্ত্রের ত্বরণ শূন্য, ত্বরণ নেই। আমি যে একটা জায়গায় একটা স্থির নির্দেশতন্ত্রে দাঁড়িয়ে আছি, অ্যাকচুয়ালি পৃথিবী কিন্তু স্থির নির্দেশতন্ত্র নয়, কিন্তু আমরা ধরে নিই, ঠিক আছে? কিন্তু আমি ধরে নিচ্ছি আমি তো স্থির অবস্থায় রয়েছি, আমি তো জড়ত্বীয় নির্দেশতন্ত্রে রয়েছে। তাহলে আমার হিসেবে তো এফ ইকুয়াল টু এম এ এটাই, যে এফসিপি ইজ ইকুয়াল টু বস্তুটার ভর ইন্টু বস্তুটার ত্বরণ। সেই ত্বরণটা কত বেরিয়েছে না ওমেগা স্কোয়ার আর, ভেতরের দিকে ত্বরণ, ভেতরের দিকে ত্বরণ ওমেগা স্কোয়ার আর। আমরা দিব্যি লিখলাম যে আচ্ছা তাহলে অভিকেন্দ্র বল সমান এন ইন্টু এ। কিন্তু এই লোকটার কথা ভাব, এ বেটা কি করবে না, এ দেখছে যে সালা ভেতরের দিকে বল তো একটা আছে, আমিও তো ফিল করছি যে সুতরাং আমাকে টেনে রেখেছে, দড়িটা আমাকে টেনে রেখেছে, ভেতরের দিকে একটা বল তো একটা আছে, বস্তুটাকেও টানছে, তাহলে বস্তুর ওপর একটা বল কাজ করছে ভেতরের দিকে এফসিপি। তাহলে বস্তুটা চলছে না কেন? বস্তুটা আমার রেসপেক্টে স্থির অবস্থায় কেন রয়েছে? আর যদি স্থির থেকেই থাকে তাহলে তো তার ত্বরণ শূন্য, বস্তুটা ঘুরছে, আমি এ দেখতে পাচ্ছি, কিন্তু এ কি দেখবে? এ তো দেখবে বস্তু আমার পায়ের তলায় ছিল, পায়ের তলা দিয়ে আছে, আমি বস্তুর উপর বসেছিলাম, আমি বস্তুর উপরে বসেই আছি, তাহলে বস্তু তো সারা স্থির অবস্থায় রয়েছে, বল কাজ করছে কিন্তু বস্তু স্থির অবস্থায় রয়েছে। তার মানে তো ব্যাপারটা এরকম দাঁড়িয়ে গেল যে ত্বরণ শূন্য, তাহলে এম ইন্টু এ ইজ ইকুয়াল টু করলে কি আসা উচিত? জিরো আসা উচিত, এ তো জিরো। তাহলে বলও কাজ করছে, আবার এম ইন্টু এ জিরো, তাহলে আমি যদি নিউটনের সমীকরণ লিখতে যাই তাহলে আমাকে কি লিখতে হবে? আমি দেখছি ভিতরে একটা বল কাজ করছে এফসিপি, কিন্তু আমার এম ইন্টু এ করলে চলে আসছে জিরো। এটা জিরো নয়, বাঁদিক জিরো নয়, কিন্তু ডান দিক জিরো চলে আসছে, আমার নিউটনের সমীকরণ আর কাজ করছে না। নিউটনের সমীকরণ হলে দুদিক তো সমান হতে হবে, হচ্ছে না। তখন তাকে কি করতে হবে? নিউটন বললো আচ্ছা এই ব্যাপার, না কাজ কর, এটা কারেকশন করে দে, কারেকশন টার্ম জুড়ে দে সি। এই কারেকশন টার্মটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, অপকেন্দ্র বল। সে দেখলো যে আচ্ছা তাহলে আমি তার সঙ্গে একটা এক্সট্রা কারেকশন টার্ম যোগ করলাম, আমি লিখবো যে তাহলে এফ সিপি প্লাস সি দুটো মিলে জিরো, দুটো মিলে জিরো, তাহলে সি কত আসবে না মাইনাস এফ সিপি, মাইনাস এফ সিপি। তাহলে সি ভেক্টরটা, এই বলটা, এই কারেকশন টার্মটা কত আসছে না মাইনাস এফ সিপি। এফ সিপি মানে কত বললাম না এম ওমেগা স্কোয়ার আর মাইনাস আর ক্যাপ, এম ওমেগা স্কোয়ার আর মাইনাস আর ক্যাপ। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এম ওমেগা স্কোয়ার আর ক্যাপ। এবার সে অঙ্ক কষে দেখলো তাহলে একটা কারেকশন টার্ম তো আসবে এম ওমেগা স্কোয়ার আর ক্যাপ। আবার সেই জিনিসটাকে ফিল করানোর জন্য সে দেখছে আমি তো বাইরের দিকে বল ফিল করছি, আমি যখন গাড়িতে করে যাই বাঘের মতো কি হয়, আমরা ফিল করি যে বাইরের দিকে যেন একটা বলের মতো কি একটা ঠেলছে আমাদের, আমাদের বলের মতো কিছু একটা ঠেলছে, কিন্তু সেটা বল কি, কেউ কি আমাদের ঠেলে না তো, কিন্তু আমাদের মনে হয় যেন একটা কিছু একটা ঠেলছে আমাদের, ঠিক আছে? তো এই যে ব্যাপারটা, যে একটা কিছু একটা জিনিস যেটা আমাদেরকে ডিসপ্লেস করছে, সরিয়ে দিচ্ছে বা হেলিয়ে দিচ্ছে, এই যে কারেকশন টার্মটা, সেই কারেকশন টার্মটাকে আমরা বলছি সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বল। এইবার বল আগে বুঝতে পেরেছিস কি, যে যদি আমি এটা যদি না যোগ করি, যদি এই মালটাকে আমি না যোগ করি, তাহলে এর ক্ষেত্রে কি হবে না ভেতরের দিকে বল এফসি, কিন্তু এম ইন্টু এ করতে গেলে চলে আসছে জিরো। তাহলে আমার এফ ইকুয়াল টু এম কে আমি লিখতে পারবো, এফসি ইকুয়াল টু এম কে আমি লিখতে পারবো না? না, লেখা যাবে না, কারণ একদিকটা জিরো, একদিকটা একটা মান থেকে যাচ্ছে। বুঝেছিস? বল। ওকে, ঠিক আছে। সো তাহলে এটা গেল হচ্ছে আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স আর সেন্ট্রিপিটাল ফোর্সের কথা। তাহলে যদি আমরা এখনো অবধি পুরো জিনিসটাকে সামারাইজ করে নিই আরেকবার,
আমরা যেগুলো সামারাইজ করেছিলাম সেগুলো তো করেইছি। ব্যাপারটা এরকম যে আমরা এই পার্টটা করেছি, এই জিনিসটা, দেন বেগ বার করেছি, দেখেছি বেগটা শুধু স্পর্শক বরাবর থাকবে। দেন আমরা কৌণিক বেগ বার করেছি যেটা অ্যাক্সিয়াল ভেক্টর এসছে। দেন আমরা ত্বরণ বার করেছি, তারপরে ত্বরণের রাশিমালা এসছে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার বাই আর বা ভি স্কোয়ার বাই আর বা শুধু ওমেগা স্কোয়ার আর, এটি ইকুয়াল টু এসছে আলফা আর, এক্সেট্রা এক্সেট্রা, এরকম কিছু জিনিসপত্র আমরা এখন অবধি ক্যালকুলেট করেছি। এইবারে তাহলে এখানে আবার কিছু টুকরো টুকরো কনসেপ্ট রয়েছে। কনসেপ্ট দেখো, ভি ডট ওমেগা যদি আমরা বার করতে চাই না, কত আসবে না, ভি এর ডিরেকশন মনে করে দেখ এসেছিল টি ক্যাপ, আর ওমেগার ডিরেকশন এসছে কে ক্যাপ অ্যাক্সিস বরাবর। তাহলে টি ক্যাপের সঙ্গে কে ক্যাপ ডট করলে কি আসে? জিরো, কারণ দুটো পারপেন্ডিকুলার। আচ্ছা, যদি আমরা আর ক্যাপ ডট মানে আর ভেক্টর ডট ওমেগা ভেক্টর বার করতে যাই, দ্যাট উইল অলসো বি জিরো। যদি আমরা আর ভেক্টর ডট ভি ভেক্টর বার করতে যাই, সেটাও জিরো আসবে, কারণ আর ভেক্টরটা ব্যাসার্ধ বরাবর, ভি ভেক্টর স্পর্শক বরাবর। এবার এইখান থেকে তাহলে আর ভেক্টর ডট ভরবেগ পি, ইটস মোমেন্টাম, কত হবে? জিরোই হবে, জিরোই হবে। এবার এইখান থেকে না এরকম টাইপের কখনো কখনো কোশ্চেন দেয়, ধর বললো কোনো একটা কণার একটা ব্যাসার্ধ দেওয়া আর ভেক্টর দিয়ে দেওয়া আছে, তাই কোনো একটা মুহূর্তে আর ভেক্টর হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, ঠিক আছে এটাই, আর পি ভেক্টরটা হচ্ছে -4j ক্যাপ প্লাস আলফা আই ক্যাপ, কোনো একটা মুহূর্তে বলো আলফার ভ্যালু কত। তাহলে কি করব না, আর পি ডট প্রোডাক্ট কি হয়? জিরো হয়। দেয়ারফর তাহলে 2 ইন্টু -4 ইটস -8, 3 ইন্টু আলফা সো +3 আলফা ইজ ইকুয়াল টু 0, তো আলফা ইজ ইকুয়াল টু 8/3, আলফা ইজ ইকুয়াল টু 8/3। ওকে, তো এরকম টুকরো টুকরো কিছু কনসেপ্ট ছোট ছোট রয়েছে, তার মধ্যে একটা আমরা তুললাম এখন অবধি, ভি ডট ওমেগা। আচ্ছা, এবার ভেক্টর ফর্মে যেতে হবে, তো 1 নম্বর। নাম্বার 2, ভি ভেক্টর ইজ ওমেগা আর টি ক্যাপ ওমেগা আর কে ক্যাপ ক্রস থিটা ক্যাপ। দেখে নাও, এটা আমরা লিখেছি, আমরা এটা করেছি কি না, টি ক্যাপ ইজ ইকুয়াল টু থিটা ক্যাপ ক্রস আর ক্যাপ। থিটা ক্যাপটাই কি ছিল? অ্যাক্সিস বরাবর, সো কে ক্যাপ। ঠিক আছে, থিটা ক্যাপও লিখতে পারো, কোনো অসুবিধা নেই যাতে। ও আচ্ছা, এখানে উল্টো লেখা হয়ে গেছে, সরি, হ্যাঁ এখানে ভুল লেখা হয়ে গেছে, এখানে হচ্ছে থিটা ক্যাপ ক্রস আর ক্যাপ হবে, সরি, ইটস থিটা ক্যাপ ক্রস আর ক্যাপ। না, এ তো আলফা 6 তো আসছে না। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ঠিক 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 ঠিক, সবটা উল্টো দেওয়া ছিল। এই নিজেই তুলেছি, নিজেই ভুল করেছি, মানে মন থেকে দেওয়া ছিল অঙ্কটা, বাট স্টিল নিজে করে নিজেই ভুল করেছি। দেখিনি একবার, তবু এটাই ছিল তো। হ্যাঁ রাইট, 2 আলফা -12, 6 আসবে, ঠিক, আমি ভুল করেছি। ওকে, সো ওমেগা আর ইজ ইকুয়াল টু থিটা ক্যাপ ক্রস আর ক্যাপ। তাহলে আমি এটাকে ভেবে নিতে পারি, তাহলে থিটা ক্যাপ কে ক্যাপও লিখতে পারবো, কে ক্যাপই লিখি, কে ক্যাপই লিখি, থিটার ডিরেকশনটা কোন দিকে? অ্যাক্সিস বরাবর, সো ইটস কে ক্যাপ। তাহলে এটাকে কেউ চাইলে লিখতে পারে ওমেগা কে ক্যাপ ক্রস আর আর ক্যাপ, সো ইটস ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর, so v vector is equal to omega vector cross r vector, important formula vector format এ। তাহলে ওমেগা আর এই দুটো দিয়ে কেউ v বার করতে দিতে পারে, ঠিক আছে। নাম্বার 3, দেখো
এ টি ট্রান্সলেশনাল যে ত্বরণটা সেটা কত এসেছিল, সরি ট্যানজেন্সিয়াল যে ত্বরণটা সেটা এসেছিল আলফা আর টি ক্যাপ। তাহলে এটাকেও ঠিক একই রকম ভাবে কেউ চাইলে লিখতে পারে টি ক্যাপের জায়গায় কে ক্যাপ ক্রস আর ক্যাপ, যেটাকে আমরা সাজিয়ে নিতে পারি আলফা কে ক্যাপ ক্রস আর আর ক্যাপ, হুইচ ইজ আলফা ভেক্টর, আর আর ক্যাপ মানে কে আর ভেক্টর। সো এটি ভেক্টর is equal to alpha cross r vector, and জাস্ট লিখে দিচ্ছি, প্রথমে করা উচিত ছিল s ইকুয়াল টু আমরা কি লিখি r থিটা, ভেক্টর ফর্মে লেখার সময় লিখবো থিটা ভেক্টর ক্রস r ভেক্টর, থিটা ভেক্টর ক্রস r ভেক্টর। ঠিক আছে, so this is the whole concept of সার্কুলার মোশন। সার্কুলার মোশনে আমরা আরো কিছু টুকটাক কনসেপ্ট দেখবো যেগুলো আমাদের খাতায় আমরা পড়েছি আগে, কিন্তু এই পার্টটা হচ্ছে মেন। এটা আমি চেয়েছিলাম একটুখানি যে আড়ালে যেহেতু করছি একটু ডিটেলসে করতে। ঠিক আছে, সো মোটামুটি যেটা বলছিলিস না অভিলাষ, যে আগের বারে আমি ফাঁকা রেখেছিলাম করাবো বলে, হ্যাঁ রেখেছিলাম, কিন্তু আলটিমেটলি ওই লাস্টে যেটা বললাম অ্যাকচুয়ালি তাই, মানে সময় হয়নি লাস্টের দিকে, তাহলে এইসব জিনিসপত্রগুলো আর একটু ডিটেলসে করাবো ভেবেছিলাম। আগেরবার ব্যাপারটা ওই কাজ চালানোর মতো করা হয়েছিল আর কি। সেই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এবার তো ওই সেই গাড়ি টাড়ির গতি টতি রয়েছে এক্সেট্রা এক্সেট্রা সব জিনিসপত্রগুলো ছিল, বাট তার আগে আমরা এক্সাম পারপাসে আরো দুটো ইম্পর্টেন্ট পার্ট করবো। একটু জল নিয়ে আসি, বুঝিস তোমার জল ফুরিয়ে গেছে। ঘুম পেলে ঘুমিয়ে যাস, ঘুম পেলে ঘুমিয়ে যাস, আমি করে রাখবো, পরে দেখে নিবি দরকার হয়।
Okay, so next part is uniform circular motion, সমবৃত্তীয় গতি। সমবৃত্তীয় গতি, সমবৃত্তীয় গতি ইংরেজিতে বলে ইউসিএম, ইউনিফর্ম সার্কুলার মোশন। সমবৃত্তীয় গতি কাকে বলে? অ্যানাদার পার্ট যেখান থেকে স্টেটমেন্ট টাইপ কোশ্চেন জিজ্ঞাসা করে। সমবৃত্তীয় গতি মানে হচ্ছে যে বৃত্তাকার গতিতে বা যে বৃত্তীয় গতিতে কণাটার ওমেগা কনস্ট্যান্ট থাকে, ভি কনস্ট্যান্ট থাকে, এ সরি টি স্পর্শকীয় ত্বরণ 0 হয়, এক্সেট্রা এক্সেট্রা। এই ব্যাপারগুলো একটু ডিটেলসে আলোচনা করা যায়। যে সমবৃত্তীয় গতি মানে হচ্ছে একটা এমন গতি যেখানে কণাটা একটা নির্দিষ্ট বেগে, সেটা কনস্ট্যান্ট বেগে, বেগে না বলে কনস্ট্যান্ট দ্রুতিতে, একটা নির্দিষ্ট দ্রুতিতে বৃত্তাকার পথে আবর্তন করে। এবার এখানে কিছু টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে ওমেগা ইজ কনস্ট্যান্ট, ইভেন দ্য ওমেগা ভেক্টর ইজ অলসো কনস্ট্যান্ট। কেন? তার কারণ একটা পার্টিকেল যদি নির্দিষ্ট কৌণিক বেগে ঘুরতে থাকে তাহলে ওমেগা মানটা তো কনস্ট্যান্ট হলোই, কিন্তু ওমেগার যে ডিরেকশনটা সেটা অলওয়েজ কি, আইদার ওপরের দিকে না হলে নিচের দিকে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে তাহলে চারটে আঙুলকে অ্যান্টি ক্লকওয়াইজ রাখলে উপরের দিকে, যদি ক্লকওয়াইজ ঘোরে তাহলে চারটে আঙুল ক্লকওয়াইজ ঘোরালে নিচের দিকে। এবার একটা পার্টিকেল যদি ঘুরছে, যদি একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশনে ঘুরছে, সেটা ক্লকওয়াইজ হোক বা অ্যান্টি ক্লকওয়াইজ হোক, তাহলে তার ডিরেকশন অ্যাক্সিস অফ রোটেশন আইদার উপরের দিকেই থাকবে, নাহলে কনস্ট্যান্টলি নিচের দিকে থাকবে। মানে এরকম নয় যে একবার উপরে একবার নিচে, এরকম চেঞ্জ হবে না, ঠিক আছে? সো ওমেগার যে ডিরেকশনটা সেটা কনস্ট্যান্ট, আর ওমেগার মান তো সমবৃত্তীয় গতির ক্ষেত্রে কনস্ট্যান্ট হয়ই। মানও কনস্ট্যান্ট, অভিমুখও সেম থাকছে, সো দ্য ভেক্টর ইজ অলসো কনস্ট্যান্ট। বাট যদি বেগের কথা বলিস তার মানটা কনস্ট্যান্ট, বাট দ্য অভিমুখ ইজ নট। কেন? কারণ একটা কণা বৃত্তাকার পথে ঘোরা মানে তার বেগ হচ্ছে স্পর্শক বরাবর, অ্যান্ড ইফ দ্য বেগ ইজ অ্যালং দ্য ট্যানজেনশিয়াল লাইন, তাহলে প্রত্যেকটা মোমেন্টে বেগের অভিমুখ কি হবে? চেঞ্জ হবে। সো ভি ইজ কনস্ট্যান্ট, বেগের মানটা কনস্ট্যান্ট, বাট ভি ভেক্টর ইজ নট। এবং যদি কোশ্চেনে আমরা যখন বসবো তখন আমরা দেখবি একটা এমসিকিউ কোশ্চেন রয়েছে আমাদের এতে, যে যখন একটা পার্টিকেল ঘুরছে সমবৃত্তীয় গতিতে, বলছে তার বেগ কনস্ট্যান্ট থাকে। ভুল হয়ে যাবে ঠিক, যদি ওটা ঠিক মেরে আসিস। বেগ কনস্ট্যান্ট থাকতে গেলে মান আর অভিমুখ দুটোই কনস্ট্যান্ট থাকতে হয়, বেগের মানটা কনস্ট্যান্ট। কিন্তু যদি বলতো দ্রুতি কনস্ট্যান্ট থাকে, দেন ফাইন, কারণ দ্রুতির তোর অভিমুখের গল্প নেই। সো সমবৃত্তীয় গতিতে খুব ইম্পর্টেন্ট কথা, দ্রুতি কনস্ট্যান্ট থাকে কিন্তু বেগ না, কিন্তু বেগ না। ওকে, তারপরে দেখো ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন যখন আমরা বার করেছি, দ্যাট ওয়াজ আলফা আর, ট্যানজেন্ট বরাবর একক ভেক্টর, and alpha is d omega dt আর t cap। যদি ওমেগাটা কনস্ট্যান্ট হয় তাহলে d omega dt কত? না, d omega dt is 0, therefore স্পর্শকীয় ত্বরণ is 0, স্পর্শকীয় ত্বরণ is 0। কিন্তু AC, that is omega square, তার মানটা কত ছিল? ওমেগা স্কোয়ার আর। দেখো ওমেগা যদি কনস্ট্যান্ট হয়, আর তো ব্যাসার্ধ এটা সবসময় কনস্ট্যান্ট ছিল, সো এসি নয়, এটা মানে এ আর দিয়ে লিখেছিলাম, এ আর অভিকেন্দ্র ধরো। সো এ আরটা কি হবে? এ আরটা কিন্তু কনস্ট্যান্ট হবে, এ আরটা কিন্তু কনস্ট্যান্ট হবে। বেগ যদি কনস্ট্যান্ট না হয়, বেগ যদি কনস্ট্যান্ট না হয়, তাহলে একই সাথে আমরা বলে দিতে পারি ভরবেগ
কনস্ট্যান্ট না, ভরবেগ কনস্ট্যান্ট থাকবে না। হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, নো প্রবলেম। ওকে, সো ভরবেগ কনস্ট্যান্ট না। এবারে তো ভরবেগ কনস্ট্যান্ট হচ্ছে না, আর এখানে কি হচ্ছে না এটিটা আমার জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি বলি, আমাদের তো রিভিশন হচ্ছে, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামের রাশিমালা কি ছিল? কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ L was m omega square r and the direction কোন দিকে? যদি ডিরেকশন দেখতে যাই সেটাও কিন্তু অক্ষ বরাবর, so it will be k cap, it will be k cap. So m to constant, omega square r is also constant, so L will also be constant. অতএব এই যে পার্টটা এইখানে পুরোটা লেখা রয়েছে, এইটা বেসিক্যালি স্টেটমেন্ট টাইপ প্রবলেমের জন্য, যে সমবৃত্তীয় গতিতে এই এই জিনিসপত্রগুলো ঘটে। আচ্ছা যদি বলে অভিকেন্দ্র বল কি কনস্ট্যান্ট, যদি জিজ্ঞাসা করে অভিকেন্দ্র বল, যদি জিজ্ঞাসা করে অভিকেন্দ্র বল, দেখো অভিকেন্দ্র বল ইজ এম ভি স্কোয়ার বাই আর, ডিরেকশনটা কোন দিকে? ডিরেকশন ইজ কেন্দ্রের দিকে, সো মাইনাস আর ক্যাপ। ওকে, তাহলে এই যে মাইনাস আর ক্যাপ ডিরেকশন অভিমুখ, আর ক্যাপ তো প্রতিনিয়ত চেঞ্জ হয়, আর ক্যাপটা প্রতিনিয়ত চেঞ্জ হয়। একদম ফার্স্ট পেজে যদি আমরা চলে যাই, সেকেন্ড পেজ, তাহলে এইখানে যখন ছিল তখন আর ক্যাপ ভেতরের দিকে, মুছে দিলাম। যখন এখানে ছিল তখন আর ক্যাপ এদিকে, যখন এখানে চলে যাবে তখন মাইনাস আর ক্যাপ হয়ে যাবে এই ডিরেকশনে। একবার এখানে ছিল এই দিকে, এই ডিরেকশনে ভেতরের দিকে, যখন এখানে চলে গেল তখন কি হলো না এই ডিরেকশনে হয়ে গেল। অতএব প্রতিটা মোমেন্টে আর ক্যাপের কিন্তু ডিরেকশন চেঞ্জ হচ্ছে। অতএব আর ক্যাপের যদি ডিরেকশন চেঞ্জ হয়, অপকেন্দ্র বল যেটা, সরি অভিকেন্দ্র বল যেটা, সেটা কনস্ট্যান্ট হবে না, থাকবে না। অ্যান্ড সিমিলার অপকেন্দ্র বল, অপকেন্দ্র বল তাই, সেটা ডিরেকশন শুধু মাইনাস আর ক্যাপের জায়গায় শুধু আর ক্যাপ হয়, সেটাও সেম বল। সো অভিকেন্দ্র বল অপকেন্দ্র বল এগুলো কনস্ট্যান্ট নয়, বিকজ ডিরেকশন চেঞ্জ হয়। আচ্ছা আমি এখানে একটা জিনিস ভুল করেছি, এখানে এ আরটা দেখ শুধু মানটাকে আমরা কনস্ট্যান্ট বলতে পারি, কিন্তু যদি এ আর এর ডিরেকশন মানে ভেক্টর ফরম্যাট বলি, এটা এটা চেঞ্জ করা দরকার। ইটস নট কনস্ট্যান্ট, মানটা কনস্ট্যান্ট, মান কনস্ট্যান্ট, মান কনস্ট্যান্ট। আর এ আর যে ভেক্টরটা যদি আমরা দেখতে যাই সেটা আবার কি হয়ে যাবে না, সেটা হয়ে যাবে ওমেগা স্কোয়ার আর মাইনাস আর ক্যাপ, সেখানে ওই সেম প্রবলেম ক্রিয়েট হবে না, মাইনাস আর ক্যাপ চলে আসছে, তাহলে আর ক্যাপ তো ডিরেকশন চেঞ্জ হয়, সো ভেক্টরটা মানে ত্বরণটা মান কনস্ট্যান্ট বাট ত্বরণ কনস্ট্যান্ট না, ত্বরণ কনস্ট্যান্ট না। এম ভি আর, ও আচ্ছা হ্যাঁ 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 ঠিক, এম ওমেগা আর স্কোয়ার, ঠিক এম ওমেগা আর স্কোয়ার, এম ওমেগা আর স্কোয়ার, বাট ব্যাপারটা তাই মানে কনস্ট্যান্ট থাকবে মোটামুটি, ঠিক আছে কনস্ট্যান্টটা থেকে যাবে। ওকে, সো এই হচ্ছে আমার মোটামুটি সমবৃত্তীয় গতির ক্ষেত্রে গল্প, যে কারা কারা কনস্ট্যান্ট থাকবে কারা কারা কনস্ট্যান্ট থাকবে না। কনস্ট্যান্টের মধ্যে কে থাকবে, দেখুন ভেক্টর হিসেবে পুরোটা কনস্ট্যান্ট, দ্যাটস অনলি ওমেগা অ্যান্ড এল, ওমেগা অ্যান্ড এল। ত্বরণ কনস্ট্যান্ট না, অভিকেন্দ্র অপকেন্দ্র বল কনস্ট্যান্ট না, আর দ্রুতি দ্রুতি কনস্ট্যান্ট থাকবে, ঠিক। আচ্ছা ভরবেগ কনস্ট্যান্ট। তো এইটা আমাদের মোটামুটি এখন অব্দি সমবৃত্তীয় গতির গল্প।
এবার সমবৃত্তীয় গতি হয়ে গেলে, আজকে আর ভালো লাগছে না, আজকে আর একটা পার্ট একটা টপিক করবো, সেটাও খুব ইম্পর্টেন্ট, দিয়ে তারপরে আবার বাকিটা পরে দেখা যাবে, ঠিক আছে। উলম্ব বৃত্তীয় গতি, উলম্ব বৃত্তীয় গতি। হোয়াট ইজ উলম্ব বৃত্তীয় গতি? ভার্টিক্যাল সার্কুলার মোশন। ধরো একটা লোক একটা বস্তুকে এইভাবে ঘোরাচ্ছে, তাহলে বস্তুটা যে তলের উপরে ঘুরছে সেটা কোন তলটা? এই তলটা, উলম্ব তলটা। সো দিস ইজ দ্য ভার্টিক্যাল সার্কুলার মোশন, যে উলম্ব তলের উপরে একটা বস্তু সার্কুলার পাথে মুভ করছে। এই ভার্টিক্যাল সার্কুলার মোশনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে সমদ্রুতিতে ঘুরছে, আর একটা হচ্ছে সরি আর একটা হচ্ছে অসমদ্রুতিতে। দেখো সমদ্রুতিতে ঘোরা মানে কি? সমদ্রুতিতে ঘোরা মানে হচ্ছে যে আমরা একটা বস্তুকে উলম্ব বৃত্তাকার পথে ঘোরাচ্ছি, এমন ভাবেই তার উপর বলটাকে প্রয়োগ করা হচ্ছে যাতে করে প্রত্যেকটা পয়েন্টে তার দ্রুতিটা একই থাকে। বেগ তো একই থাকবে না কখনো, কারণ অভিমুখ চেঞ্জ করবে। প্রত্যেকটা পয়েন্টে তার দ্রুতিটা সেম থাকবে। ধরো এখানে ভি দ্রুতি নিয়ে যাচ্ছিল, যখন এখানে থাকবে তখনও একই দ্রুতি নিয়ে যাবে, যখন এখানে থাকবে তখনও একই দ্রুতি নিয়ে যাবে। এবার সেক্ষেত্রে বাইরের দিকে কত ফোর্স থাকবে না, বাইরের দিকে ফোর্স কাজ করবে এম ভি স্কোয়ার বাই আর, যেখানে আরটা হচ্ছে ব্যাসার্ধ। এখানে যে বলটা বাইরের দিকে কাজ করবে দ্যাট ইজ এম ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে। অতএব অপকেন্দ্র বলের যে মানটা সেটা সব জায়গায় সেম থাকবে, কারণ সমদ্রুতিতে যেহেতু ঘুরছে। কিন্তু দেখো এখানে তার সঙ্গে আরো একটা এক্সট্রা ফোর্স আছে, যেটা একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে যায়, দ্যাট ইজ এমজি, দ্যাট ইজ এমজি, এমজি। যখন এখানে যাবে তখন এমজি কিন্তু নিচের দিকে কাজ করবে, অপকেন্দ্র বলটা ওপরের দিকে কাজ করবে। অতএব পরিষ্কার এখান থেকে যে প্রত্যেকটা পয়েন্টে সুতোয়ের টান কিন্তু আলাদা আলাদা আসবে, সুতোয়ের টান আলাদা আলাদা আসবে। কেন? কারণ বলগুলোর ডিরেকশন আলাদা আলাদা। এমবি স্কোয়ার বাই আর সবসময় বাইরের দিকে, কিন্তু এমজিও তো আছে, এমজিও তো আছে, ঠিক আছে। তাহলে তাহলে যদি আমরা এখানেই দেখি, তাহলে এখানে যখন সুতোয় টান বের করতে যাব তখন সেটা কত আসবে? তখন যদি টান আমরা T1 ধরি, দেন T1 ইজ ইকুয়াল টু, তাহলে ভেতরের দিকে T1, বাইরের দিকে কে না এম ভি স্কোয়ার বাই আর প্লাস এমজি, প্লাস এমজি, ঠিক আছে। যখন এইখানে চলে যাব তখন টান কি হবে না, টান থাকবে ভেতরের দিকে, তাহলে আমি সেই টানটাকে T2 বললাম। দেন T2 ক্যান বি রিটেন অ্যাজ mv স্কোয়ার বাই আর মাইনাস এমজি। কোত্থেকে এলো না T2 প্লাস এমজি ইকুয়াল টু mv স্কোয়ার বাই আর, ঠিক আছে। তো এটা একটা হতে পারে যে আমরা সেন্ট্রিফিউটাল ফোর্স অভিকেন্দ্র বলটাকে নিজে থেকে চেঞ্জ করছি বাইরে থেকে, এবং এমন ভাবে চেঞ্জ করছি যাতে করে প্রত্যেকটা পয়েন্টে বস্তুটা একই দ্রুতি মেনটেন করে চলে। দিস ইজ সমদ্রুতিতে ভার্টিক্যাল সার্কুলার মোশন বা উলম্ব বৃত্তাকার গতি। অতএব উলম্ব বৃত্তাকার গতিতেও কিন্তু বস্তু সমদ্রুতি নিয়ে চলতে পারে, কিন্তু ইউজুয়ালি যদি আমরা দেখি তাহলে যদি আমরা একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানোর চেষ্টা করি, যদি এমন হয়
যে বস্তুটা যখন এখানে ছিল তখন একটা বেগ ছিল এবং প্রতিটা পয়েন্টে বেগের মান কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। যদি এমন হয় সেটাকে আমরা বলবো অসম দ্রুতিতে গতি। তাহলে এখানে একরকম বেগ থাকবে, ধরো আমরা সেটাকে ইউ বললাম। যখন বস্তু ঘুরতে ঘুরতে ওপরে চলে যাবে তখন আরেক রকমের বেগ থাকবে, সেটাকে আমি বস্তুর বেগ ভি বললাম। এবারে দেখো বস্তু যখন এখান থেকে আস্তে আস্তে ওপরে যাচ্ছে তখন সে ওপরে উঠছে এবং ওপরে ওঠার সময় সে যত ওপরের দিকে যাচ্ছে তত অভিকর্ষের বিরুদ্ধে কি করছে না কাজ করছে না, অভিকর্ষটাকে নিচের দিকে টানার চেষ্টা করছে। তাহলে সে যত ওপরের দিকে উঠবে অভিকর্ষের বিরুদ্ধে কাজ করছে, তার স্থিতিশক্তি আস্তে আস্তে কি হবে না বাড়বে, mgh। ঠিক একইভাবে যখন সে ওপরের দিকে ওঠার চেষ্টা করছে, জিটাকে নিচে টানছে, তার বেগটা আস্তে আস্তে কি হবে কমবে, তো গতিশক্তি কমবে। যদি এখানে আমরা এনার্জি কনজারভেশন, শক্তির সংরক্ষণ নীতি লাগাই তাহলে কি লেখা যাবে, যদি আমরা বস্তুর ভর m ধরে নিই তাহলে আমরা লিখতে পারি যে হাফ m u স্কোয়ার, এখানে গতিশক্তি ইকুয়াল টু হাফ m v স্কোয়ার, এখানে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি হুইচ ইজ mgh। এইচটা কি না এইচটা হচ্ছে হাইট, এইচটা হচ্ছে হাইট। এইটা হচ্ছে আমার এইচ, দিস ইজ এইচ। তাহলে এইচ ইকুয়াল টু কত লেখা যাবে রে না, এইচ ইকুয়াল টু লেখা যাবে, দেখ যদি ব্যাসার্ধকে আমরা আর বলে দিই, সো ইটস বেসিক্যালি ব্যাস 2r, তাহলে এইচ এর জায়গায় আমরা বসিয়ে দিলাম 2r, তাহলে কত হয়ে যাচ্ছে না ইটস হাফ, হাফটাকে এবার 2 দিয়ে সবগুলোকে গুণ করে দে, 2 দিয়ে সবগুলোকে গুণ করে দে, সো ইটস m ইউ স্কয়ার, m কেটে যাবে সব, সো ইটস ইউ স্কয়ার ইকুয়াল টু ভি স্কয়ার প্লাস 4 gr। কি হলো না g ইনটু 2r তো ছিলই, আবার 2 দিয়ে গুণ করেছি, সো ইটস 4gr। u স্কয়ার ইকুয়াল টু ভি স্কয়ার প্লাস 4gr, or v square is equal to u square minus 4gr। এবার যদি আমরা টান দেখতে যাই তাহলে এখানে সুতোয় টান কি হবে ভেতরের দিকে T1, বাইরের দিকে কি কাজ করবে না বাইরের দিকে কাজ করবে অপকেন্দ্র বল m u স্কয়ার বাই r, তার সঙ্গে সঙ্গে কে থাকবে, একটা বস্তু যখন এইভাবে তো ঘুরছে, তাহলে যখন এই সিচুয়েশনে রয়েছে তখন কি হচ্ছে না অভিকর্ষটাকে নিচের দিকে টানছে, সো ইটস mg। সিমিলারলি এখানে টান T2, বাইরের দিকে ফোর্স mv স্কয়ার বাই r, ভেতরের দিকে ওজন mg, ভেতরের দিকে ওজন mg। ওকে, therefore T1 is equal to কি লেখা যাবে না mu স্কয়ার বাই r প্লাস mg। একদিকে ফোর্স T1, একদিকে mu স্কয়ার প্লাস mg, so T1 is equal to mu স্কয়ার r plus mg। Okay, at the same time T2 can be written as T2 plus mg equal to mv square by r, so it's mv square by r minus mg, mv square by r minus mg। Okay, এই যে টেনশনটা তৈরি হলো, আবার একটা খুব ইম্পর্টেন্ট কথা, এই যে টেনশনটা তৈরি হলো, দিস ইজ ম্যাক্সিমাম টেনশন ইন ভিসিএম, ভার্টিক্যাল সার্কুলার মোশন। যদি একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানো হয় তখন ওই যে সুতোটা বা দড়িটা রয়েছে যাতে বেঁধে বস্তুটাকে আমি ঘোরাচ্ছি, তার ম্যাক্সিমাম টেনশন সুতোটায় টান সব থেকে বেশি হয় কোথায় না এই পজিশনটা, দেখ কত এসছে এম ইউ স্কোয়ার আর প্লাস mg, আর সব থেকে কম হয় এইখানে, দ্যাট ইজ T2 is equal to mv square by r minus mg। This is minimum tension, মিনিমাম টেনশন। একদম সেম সিচুয়েশন আমরা আগেরটার ক্ষেত্রেও বলতে পারি
যে এই যে টেনশনটা একদম আপার মোস্ট পয়েন্টের টেনশনটা, দিস ইজ মিনিমাম টেনশন, এইটা মিনিমাম টেনশন। আর এই যে পয়েন্টটা এখানে, ইটস ম্যাক্সিমাম টেনশন। আমরা লাইফে যখন ওপরে উঠে যাই তখন আমাদের টেনশনটা একটু কমে যায়, কিন্তু আমরা যখন একদম লোয়েস্ট পয়েন্টে থাকি, ধর দুদিন পরে পরীক্ষা, কিচ্ছু পড়া হয়নি, এই লাইফের এই যে লোয়েস্ট পয়েন্টটা, সেখানে টেনশন প্রচুর, ম্যাক্সিমাম টেনশন। ওকে, তাহলে একদম হাইয়েস্ট পয়েন্টে টেনশন মিনিমাম, একদম লোয়েস্ট পয়েন্টে টেনশন ম্যাক্সিমাম। সো দিস ইজ উলম্ব বৃত্তীয় গতি। সমদ্রুতিতে হতে পারে, অসমদ্রুতিতে হতে পারে, অ্যান্ড দ্য সিচুয়েশন ইজ দিস। ঠিক আছে, এইবার আমরা দুটো রেজাল্ট লিখবো, আর কিচ্ছু না। যে যদি আমরা এই ক্যালকুলেশন গুলো সব করি আস্তে আস্তে, তাহলে দেখা যায় যে এই যে পার্টিকেলটা বৃত্তাকার পথে ঘুরবে যদি কন্ডিশন ফর VCM ইম্পর্টেন্ট, mv স্কোয়ার বাই আরটা থেকে বাদ যাচ্ছে কেন, mv স্কোয়ার বাই আর, এই তো এখানে দেখ, তাহলে এখানে তুই নিচের দিকে ফোর্স কত, নিচের দিকে ফোর্স হচ্ছে T2 প্লাস mg, আর উপরের দিকে ফোর্স কত না mv স্কোয়ার বাই আর, তাহলে বলের সমীকরণ হচ্ছে এটা ইকুয়াল। ঠিক আছে, তাহলে T2 সমান কত হয়ে যাবে, mg টা এদিকে নিয়ে গেলে mv স্কোয়ার বাই আর মাইনাস mg হয়ে যাবে। ওকে, সেম জিনিস আগেরটা তো তাই হয়েছিল, যে ওপরের পয়েন্টে দেখ T2 তো টান কোন দিকে, না টান সবসময় বস্তুকে টানবে, উল্টো দিকে টানবে, তাহলে সুতো বরাবর বস্তু যেদিকে তার উল্টো দিকে, তো ইটস T2। তাহলে T2 আর mg একদিকে আর mv স্কোয়ার বাই আরটা উল্টো দিকে। ওকে, এবার হচ্ছে কন্ডিশন ফর VCM। একটা বস্তু কখন ভার্টিক্যাল সার্কুলার মোশন কমপ্লিট করবে, কখন উলম্ব বৃত্তাকার পথে ঘুরবে, তার একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে এইটা, ভেলোসিটি অ্যাট হাইয়েস্ট পয়েন্ট, সর্বোচ্চ বিন্দুতে বেগ শুড বি গ্রেটার দ্যান ইকুয়াল টু রুট ওভার GR। একটা বস্তু তবেই বৃত্তাকার পথে ঘুরবে যদি তার একদম হাইয়েস্ট পয়েন্টের বেগটা, একদম আপার মোস্ট পয়েন্টের বেগটা রুট ওভার GR হয়। যদি রুট ওভার GR এর থেকে কম হয়ে যায় বস্তু ঘুরবে না, GR এর থেকে বেশি হলে দিব্যি ঘুরবে। ঠিক আছে, GR এর থেকে কম হলে তখন কি হবে, রুট ওভার GR এর থেকে কম হলে তখন কি হবে, বস্তু উঠে, ঠিক আছে, বৃত্তাকার পথে কমপ্লিট করতে পারবে না। সো দিস ইজ দ্য কন্ডিশন ফর মিনিমাম ভেলোসিটি অ্যাট হাইয়েস্ট পয়েন্ট। যে তাহলে মিনিমাম ভেলোসিটি কত হবে, মিনিমাম ভেলোসিটি কত হবে, দেখ ভি মিন কোথায়, অ্যাট হাইয়েস্ট পয়েন্ট, একদম উপরের পয়েন্টে, দ্যাট উইল বি রুট ওভার GR। আমি বলছি যে বেগটা হয় রুট ওভার GR এর থেকে বড় হবে, নাহলে তার সমান হবে। ঠিক আছে, দ্যাটস ইট। এবারে velocity at lowest point should be greater than equal to root over 5GR। তাহলে মিনিমাম ভেলোসিটি at lowest point তাহলে কত হবে, না বলছে হয় রুট ওভার 5GR নাহলে তার থেকে বড়, তাহলে রুট ওভার 5GR টা মিনিমাম। ওকে, এবার কোথেকে এলো সেটা ছোট করে একটু বলে দিই, আর তো কেউ নেই তুই আর আমি ছাড়া, তো ছোট করে বলে দেওয়া যাক। দেখ, একটা বস্তু তখনই বৃত্তাকার পথে ঘুরবে বলছে যদি এইখানে গিয়ে মান টানটা অ্যাট লিস্ট 0 হয়, যদি তার আগেই 0 হয়ে যায় তাহলে বস্তু আর ঘুরবে না। সুতোর টান যদি এখানে ধর হাইয়েস্ট পয়েন্টে যাওয়ার আগে 0 হয়ে যায়, তাহলে তখন কি হবে না বস্তু ওইখানে গিয়ে ধপ করে এরকম নিচে পড়ে যাবে। ঠিক আছে, বলছে যদি বৃত্তাকার পথে ঘুরে যেতে হয় বা বৃত্তাকার পথে ঘুরতে হয়, টানটা যেন অ্যাটলিস্ট এখানে গিয়ে 0 হয়, তার আগে যেন 0 না হয়ে যায়। তাহলে আমি ভাবতে পারি যে বৃত্তাকার পথে ঘোরার জন্য T2 মিনিমাম ভ্যালু কত হবে, 0 হবে, কারণ টান তো আর নেগেটিভ হতে পারবে না, টান কমতে কমতে কত হতে পারে, 0 হতে পারে ম্যাক্সিমাম। ঠিক আছে, সো 0। তাহলে এটা হচ্ছে আমার মিনিমাম, যে টানটা মিনিমাম 0 হতে পারে অ্যাট হাইয়েস্ট পয়েন্ট, তার আগে 0 হয়ে গেলে গল্প হয়ে যাবে, তার আগে 0 হয়ে গেলে গল্প হয়ে যাবে, আর যাবেই না, ওই 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 যেখানে গিয়ে 0 হলো সেখান থেকে ধপ। ওকে, সো
কন্ডিশনটা আসছে এখান থেকে, যে বলছে T2 যেটা আমার এসেছিল mv স্কোয়ার বাই আর মাইনাস mg, তার মিনিমাম ভ্যালু ইজ 0, মানে এটার মান হয় 0 থেকে বড় হবে নাহলে 0 হবে। সো mv স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু, সরি গ্রেটার দ্যান ইকুয়াল টু mg, mm ক্যান্সেল আউট হয়ে গেল, সো v স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু gr, therefore v is equal greater than equal to root over gr, v greater than equal to root over gr। ওকে, এইভাবে আসে হচ্ছে আমার হাইয়েস্ট পয়েন্টে মিনিমাম ভেলোসিটি। মিনিমাম ভি মিন কত হবে অ্যাট হাইয়েস্ট পয়েন্ট ইজ রুট ওভার জিরো। এই ভেলোসিটিটাকে বলা হয়, এটার নাম আছে, দিস ভেলোসিটি ইজ কল্ড ক্রিটিক্যাল ভেলোসিটি। ক্রিটিক্যাল ভেলোসিটি ইন বেঙ্গলি উই সে সংকট বেগ বা প্রান্তীয় বেগ না ক্রান্তীয় বেগ কিছু একটা আছে, ঠিক আছে, লাস্টে যাই না ভুলে গেছি, বাট বাংলায় সংকট বেগ বলে। এবং যদি ভি ভি স্কোয়ারের ভি মিনিমাম ভ্যালু রুট ওভার জি আর হয়, তাহলে ভি মিনিমাম যদি রুট ওভার জি আর হয়, তাহলে এই সমীকরণটা থেকে আমরা কি লিখতে পারি? এই সমীকরণটা থেকে দেখ লেখা যাবে যে ভি স্কোয়ার মিনিমাম ইজ ইকুয়াল টু ইউ মিনিমাম স্কোয়ার মাইনাস 4 সবগুলোই মিনিমাম, ভি মিনিমাম হওয়া মানে আমার ইউ ও মিনিমাম হবে, সো ইটস ইউ মিনিমাম স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি মিনিমামের স্কোয়ার মানে রুট ওভার জিআর এর স্কোয়ার, শুধু জিআর, আর মাইনাস 4 এদিকে নিয়ে এলে প্লাস 4 সো ইটস 5 তাহলে ইউ মিনিমামটা কত আসছে না রুট ওভার 5 এটা ইউ মিনিমাম মানে কে না লোয়েস্ট পয়েন্টে মিনিমাম ভেলোসিটি, দিস ইজ রুট ওভার 5 সো রুট ওভার 5 ইজ ডান। তো এই হচ্ছে আমাদের ভার্টিক্যাল সার্কুলার মোশনের গল্প। এবার এখান থেকে তুই বের করেই নিলি যে এখানে টান কত হয় না, এখানে টান হয় 0, এখানে টান কত হবে তাহলে T1, তার রাশিমালা কি ছিল না এম ইউ স্কোয়ার বাই আর প্লাস এমজি, এম ইউ স্কোয়ার বাই আর প্লাস এমজি, সো ইটস এম বাই আর ইউ স্কোয়ার মিনস মিনিমাম ভ্যালু, এটা T1 এর মিনিমাম ভ্যালু লিখতে ভুলে গেছি, মিনিমাম, সো ইটস 5 প্লাস এমজি, আর আর ক্যান্সেল আউট হয়ে গেল, সো ইটস 5 mg প্লাস এমজি মিনস 6 mg, 5 mg plus mg is 6 mg, all done। ভার্টিক্যাল সার্কুলার মোশন এখানে শেষ। ভার্টিক্যাল সার্কুলার মোশন নিয়ে আরো গেঁজানো যায় এবং আমরা সেটা গেঁজাবো, মানে দরকারও রয়েছে নিজের জন্য, ঠিক আছে, আমরা সেটাও বলবো, কিন্তু আজকে আর ভালো লাগছে না, ঠিক আছে। এটা বিশাল বড় ক্লাস হলো, অ্যারাউন্ড প্রায় 2 ঘন্টার কাছাকাছি, এবং 2 ঘন্টা পুরো নিট ক্লাস হয়েছে আর কি, মানে কোনো রকম কোনো এক্সট্রা ফালতু বকা হয়নি। সো আজকে এই অবধি, আমরা সার্কুলার মোশনটা বাকিটা কমপ্লিট করবো ডেফিনেটলি। চলো টাটা, গুড নাইট, শেষ করলাম।